আসসালামু আলাইকুম। আজকে আমাদের বহুল প্রতীক্ষিত যে পাসপোর্ট এর যে গাইডলাইন সেশন আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ফার্স্ট প্রপ, সেকেন্ড প্রপ এন্ড থার্ড প্রপে চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটি আন্ডারে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ফার্স্ট হওয়া বায়েজিৎ স্বর্ণ। তো আমরা বায়েজিৎকে স্বাগতম জানাচ্ছি। বায়েজিৎ, তোমাকে স্বাগতম আমাদের সেশনে মেডিকেল ওয়ার্ডারি থেকে। ওয়েলকাম। আচ্ছা, আজকে আমাদের সাথে যারা জুমে জয়েন হয়েছে তারা কি আমাদের শুনতে পাচ্ছে? আর তোমরা চাইলে তো এখানে প্রশ্ন করতে পারবা। যারা প্রশ্ন করবা তারা একটু হ্যান্ড রেজ করতে হবে। হ্যান্ড রেজ করলে আমরা তাদেরকে কথা বলার সুযোগ করে দিব। তো আমি প্রথমে বাইজিতের কাছে জানতে চাচ্ছি আজকে, আহ তুমি যে এখন ফাইনাল ইয়ারে আছো, তাহলে তোমার এই যে লম্বা জার্নি, এই জার্নি নিয়ে একটু যদি বলতা যে মেডিকেলে কি নিজের ইচ্ছায় এসেছো নাকি মা বাবার ইচ্ছায়, তাহলে এখন কেমন লাগতেছে মেডিকেল জার্নিটা একটু যদি বলো। আহ, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি অভিনন্দন। অলরেডি সবাই হচ্ছে আমাকে চেনো বা অলরেডি অনেক ইন্ট্রোডাকশন পেয়ে গিয়েছো। আমি কাজী বাইজিদ হোসেন স্বর্ণ, চট্টগ্রাম মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে এখন আছি। তো মেডিকেল কলেজে আসা বলতে যখন আমি নিজে ক্যাডেট কলেজের স্টুডেন্ট, তো আমার সবসময় একটা ইন্টেনশন ছিল কোনোভাবে যদি আর্মিতে চলে যাই তো চলে গেলাম, আর কোনোভাবে হচ্ছে অফিসার হয়ে গেলে মোটামুটি একটা এস্টাবলিশমেন্ট চলে আসলো। কিন্তু যখন করোনার সময় চলে আসলো আর কি, তখন কেন জানি না একটু মনে হলো যে আর্মিতে না গিয়ে যদি আহ মেডিকেল সেক্টরে কাজ করি বা এদিকে চলে আসি, তো এক্ষেত্রে আমার হয়তো ভালো কাজ করতে পারবো বা আমার দেশের জন্য হয়তো কিছু হলেও একটু করতে পারবো। তো তখন থেকে আমার মনে হলো যে একবার ট্রাই করি। কারণ আমার প্রথম থেকে কখনোই আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিইনি 11-12-এ, কিন্তু যখন করোনার পরে যখন অনেক হিউজ টাইম হচ্ছে আমাদের বাড়িতে কাটানো লাগলো, তখন হচ্ছে আমার মনে হলো যে না, ট্রাই করি। তো তখন হচ্ছে মোটামুটি প্রিপারেশন নিয়ে অ্যাডমিশন দিলাম। তো চান্স পেলাম আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম মেডিকেল কলেজে তারপর চলে আসলাম। আসার পরে প্রথম দিকে কিছুটা মনে হতো যে এত পড়ার প্রেশার বা এত হিউজ একটা, মানে 11-12-এ তোমার যে অবস্থা, সেই থেকে মেডিকেলে আসা শিফট করাটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে প্রথম দিকে একটু ভয় হয়েছিলাম যে আসলে শেষ করতে পারবো কিনা বা পরীক্ষাগুলো ভালোভাবে পাশ করতে পারবো কিনা। তো তখন থেকে যখন পড়া শুরু করলাম, তো সবাই ফ্রেন্ডরা আমাদের যারা ছিল তারা অনেক সাপোর্টিভ, টিচাররা যারা ছিল তারাও বেশ সাপোর্টিভ। তো এভাবে এভাবে কি বেশ ভালো একটা সময় কেটেছে। এমন না যে সে সারাদিন পড়াশোনা বা সবসময় পড়াশোনার মধ্যে, হলে যেহেতু থাকি তো এখানে ফ্রেন্ডরা আছে, তারপরে আরো যে আমরা ঘুরে এদিক ওদিক মাঝে মাঝে ট্যুর দিই। So এইভাবে চট্টগ্রাম তো অনেক সুন্দর একটা জায়গা, তো সবকিছু মিলিয়ে মনে হয় যে না, ভালোই আছি। তেমন না, মোটামুটি এইভাবেই চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাকে ধন্যবাদ কিছুটা শেয়ার করার জন্য। তাহলে আজকে আমাদের প্রোগ্রামের যে মেইন আকর্ষণ সেটা সামনে আমাদের আহ নভেম্বর থেকে আমাদের যে বহুল আলোচিত সবচেয়ে মেডিকেল লাইফের প্রথম যেটা প্রপ সেটা ফার্স্ট প্রপ। এবং আমরা বলে থাকি যে ফার্স্ট প্রপ এবং মেডিকেল লাইফের যে ফাইনাল প্রপ, এই দুটো সবচেয়ে কঠিন। তাহলে এখানে যারা জুনিয়র আছে তাদের জীবনের প্রথম প্রথম পরীক্ষাটাই তারা দিবে। তাহলে তাদের জন্য আমরা আজকে এই গাইডলাইন সেশনটা আয়োজন করেছি। তাহলে আমি একটু জানতে চাই তাদের মাঝখানে আর যে কয়দিন সময় আছে তারা আসলে প্রপের জন্য কিভাবে প্রিপারেশন নিবে। আমরা স্টেপ ওয়াইজ যাব যে তারা রিটেনে প্রিপারেশন কিভাবে নিবে, ভাইবার প্রিপারেশন কিভাবে নিবে, রিটেনে কিভাবে লিখলে নাম্বারগুলো ভালো ওঠে, তুমি কিভাবে রিটেনে লেখাগুলো লিখে কিভাবে নাম্বারগুলো তুলেছো, ওভারঅল বিষয়গুলো ডিসকাশন করার জন্য তোমাকে একটু অনুরোধ জানাচ্ছি আর কি। তো আহ, তাহলে আমি কি স্টেপ ওয়াইজ যাব, আপনাদের কোশ্চেন ওয়াইজ যাব, নাকি আমি আমার মতো হ্যাঁ, হ্যাঁ, বলে? তুমি তোমার মতো যাও। আর মাঝখানে আমরা যদি সম্পূরক প্রশ্ন থাকে আমরা প্রশ্ন করব। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি মোটামুটি তাহলে একটু বলা শুরু করি। আচ্ছা, তাহলে তোমাদের হচ্ছে যারা ফার্স্ট টপ পরীক্ষার্থী, তোমাদের হচ্ছে 8 নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। তো আমি আনফরচুনেটলি তোমাদের সিলেবাস রুটিনটা আসলে দেখা হয়নি, প্রথমে কোন পরীক্ষা। তো সম্ভবত অ্যানাটমিটাই প্রথম হবে হয়তো। তো আমি আমার ক্ষেত্রে শুরু করছি যে আমরা যখন ফার্স্ট টপ পরীক্ষা দিলাম,
আমাদের হচ্ছে 31 অক্টোবর বা 30 অক্টোবর এরকম সময় হচ্ছে আমাদের শেষ হয়েছিল থার্ড টার্ম শেষ হয়েছিল, এবং 23 নভেম্বর হচ্ছে আমাদের অ্যানাটমি দিয়ে ফার্স্ট ক্লাস শুরু হয়েছিল। তো আমাদের হাতে সময় ছিল মাত্র 22 দিন। তো 22 দিনে আমি সাত 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 এভাবে 21 দিনে হচ্ছে ডিভাইড করেছিলাম। সো আমার যখন ফার্স্ট প্রফ ঘনিয়ে আসছে এমন একটা সময়, প্রিপারেটরি মাত্র কি বললাম, মাত্র 22 দিন। তো 22 দিনের মধ্যে আমি প্রথম 7 দিন আহ রেখেছিলাম ফিজিওলজির জন্য, কারণ আমার সর্বশেষ যে ভাইবা ছিল বা সর্বশেষ পরীক্ষা ছিল ফিজিওলজির। তো প্রথম 7 দিন আমি ফিজিওলজি করে রেখেছি ফিজিওলজির জন্য। পরের 7 দিন অর্থাৎ 8 ডে থেকে হচ্ছে 14 বা 15 ডে যেটা, ওটা হচ্ছে বায়োকেমিস্ট্রির জন্য ধরে রেখেছিলাম। আর যেটা হচ্ছে আমার লাস্ট 7 থেকে 8 দিন, এটা হচ্ছে আমি অ্যানাটমির জন্য আমার বুক করা ছিল। অর্থাৎ আমার অ্যানাটমি যেহেতু প্রথম পরীক্ষা, সো আমি যদি লাস্টে যদি পড়াশোনা করতে পারি, তো আমার ওই প্রিপারেশনে কিন্তু আমার ওভারঅল অ্যানাটমিটা হয়ে যাচ্ছে। সো এইভাবে 7 দিন 7 দিন 7 দিন করে প্রথমে আমি ভাগ করেছিলাম। সো এখন আসি তোমার মানে সাবজেক্ট ওয়াইজ আমি কিভাবে তোমরা প্রিপারেশন নিলে ভালো হয়, বা এতদিন কি করেছো, লাস্ট টাইমে কিভাবে পড়াশোনা করবে, সো ওটা নিয়ে একটু কিছু কথা বলি আমি। তো প্রথমে আসি হচ্ছে অ্যানাটমি নিয়ে। যেহেতু অ্যানাটমি তোমার 500 মার্ক থাকে এবং হিউজ তোমার একটা সিলেবাস রয়েছে, আবার এখানে তোমাদের কোশ্চেন প্যাটার্নেও কিন্তু বেশ পরিবর্তন এসেছে। আমরা যেভাবে পরীক্ষা দিয়ে এসেছি, তোমাদের কোশ্চেন প্যাটার্নেও একদম সম্পূর্ণ না হলেও কিছু কিছু পরিবর্তন এসেছে, যেটা আমি লাস্ট 2-3 বছরে খেয়াল করেছি, যেহেতু নতুন কারিকুলাম আসছে 2021 সাল অনুযায়ী। তো অ্যানাটমিতে আমরা যেহেতু আলটিমেটলি এখন সবাই তোমরা প্রিপারেশন নিচ্ছ, কারণ তোমাদের আর মাত্র 2 সপ্তাহ আছে। সো মেবি তোমরা 1 মাস পেয়েছো। আমি আর আমাদের মেডিকেলের জুনিয়রদের থেকে খোঁজ খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি, ওদের টার্ম শেষ হওয়ার পরে মোটামুটি 1 মাস কয়েকদিন পেয়েছে ওরা। তো অ্যানাটমি নিয়ে যদি কিছু বলতে হয়, সবার আগে বলবো হচ্ছে তোমরা যেহেতু থার্ড টার্ম পড়ে ফেলেছো, তোমাদের এখন ফোকাস থাকবে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড টার্মটা শেষ করা। কারণ তুমি রিসেন্টলি যেহেতু থার্ড টার্ম দিয়েছো, তোমার থার্ড টার্মের সবকিছু কিন্তু মোটামুটি আয়ত্তে আছে। বাট আমার অ্যানাটমির ফার্স্টে যে থোরাক্স, অ্যাবডোমেন, আপার এক্সট্রিমিটি, লোয়ার এক্সট্রিমিটি, তারপরে হচ্ছে তোমার সেকেন্ড টার্মের কিছু কিছু জিনিস যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলো কিন্তু আমাদের অনেকদিন হাতে নাই, অনেকদিন হয়তো পড়া হয়নি। কারণ আবার অনেকের আবার একটু হিস্টোলজি বা তোমার এমব্রিওলজিতে অনেক গ্যাপ থাকে। মনে হয় যে আমি ফার্স্ট টার্মে সেকেন্ড টার্মে পড়লাম না, থার্ড টার্মে গিয়ে একটু পড়ে ফেলবো, বা প্রিপারেটরি থেকে আমি পড়ে ফেলবো। তো ওইটা যখন আমরা একটু গ্যাপ গ্যাপ দিতে দিতে আমার ফাইনাল টাইমে, অর্থাৎ এই প্রিপারেটরি লিভে বা প্রফের আগে দিয়ে এসে হিউজ একটা মনে হয় যে এত প্রেশার, এত কোশ্চেন, আমি তো কিছুই করি না, আমি কিভাবে করবো। সো এই ক্ষেত্রে আমি বলবো তোমরা যদি এই 7 দিন 8 দিন করে ভাগ করে থাকো, বা তোমাদের যদি 1 মাস যেহেতু হাতে ছিল, তোমরা যদি 10 দিন 10 দিন 10 দিন করে যদি ভাগ করেই ফেলো, তো আমার কাছে মনে হয় তোমরা এখন যে কোনো একটা ভালো কোশ্চেন ব্যাংক ধরে, যেখানে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ সব কোশ্চেন দেওয়া আছে, মানে প্রিভিয়াস সব ইয়ার। অনেক টিচাররা বা অনেক সিনিয়র ভাইরা বলে যে লাস্ট 5 ইয়ার্স বা লাস্ট 10 ইয়ার্স যদি পড়ো, তোমাদের ভালো একটা প্রিপারেশন হবে। তবে আমি এক্ষেত্রে একটু বলতে চাই, তোমরা একদম ফার্স্ট টু লাস্ট, অর্থাৎ একটা চ্যাপ্টারে যতগুলা কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলা ফার্স্ট থেকে ক্লাস সবই পড়বে। কেন? কারণ হচ্ছে আমার এখানে একটা সুবিধা হচ্ছে, আমার কি কোশ্চেন আসবে আমি জানি না, আমার ভাইবা প্রিপারেশন হয়ে যাবে, অস্টিরও প্রিপারেশন হয়ে যাবে, আর রিটেন তো হবেই। তো আমি প্রিভিয়াস 10 ইয়ার্স এর সাথে সাথে আমার যত কোশ্চেন আছে, আমি একটা ভালো কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট টু লাস্ট সব করে ফেলবো। তো এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ ইনফরমেশন সবার ক্ষেত্রে। আর হচ্ছে ফাইনাল যে টার্ম বা ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্মে বিভিন্ন মেডিকেল কলেজ, যেমন আমরা যেহেতু সিএমইউর আন্ডারে, রাঙামাটি মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, এগুলো টার্ম কোর্সগুলো সলভ করে ফেলতে হবে। এখন আরেকটা বিষয় আছে, অনেকে বলে আমাকে, অনেকে ইনবক্সে বা পার্সোনালি হোক, মেডিকেল কলেজে আমি যখন যাই তখন আমাকে অনেকেই প্রশ্ন করে, ভাই আমি এখন গাইড পড়বো, নাকি নোট করে পড়বো, নাকি আমি এখন মেইন বইটা পড়বো। তো এটা তো তোমরা এখন বলো, তোমাদের এখন মাত্র 2 সপ্তাহ আছে, এখন তো নোট করে পড়ার টাইম নাই। এখন তোমাদের নোট করে পড়ারও টাইম নাই। গাইড যদি কেউ পড়ো, গাইড পড়তে পারো, আবার মেইন বই যে তুমি সব পড়বে সেটাও কিন্তু সময় নেই। তো এক্ষেত্রে তুমি যদি সারা বছর ভালোভাবে গাইড পড়ে আসো, গাইড পড়তে পারো। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলবো, গাইড যখন পড়বে তখন তোমার পাশে যেন মেইন বইটা খোলা থাকে, মেইন বইয়ের ছবিটা ভালো করে দেখো। কারণ অ্যানাটমি মানেই তুমি একটা ধারণা করে রাখো, অ্যানাটমি মানেই ছবি আঁকা। অ্যানাটমিতে তুমি যতটা লিখবা বা যত কি করবা, এটার থেকে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে তোমার লিখা আর ছবি আঁকা।
এখন এই ছবি আঁকার জন্য তুমি গাইডে যেভাবে দেখবা, গাইড থেকে দেখবা, বইতে মানে বিশ্রাম সিং বা দত্ত যেটাই বলো না কেন, তবে আমার মনে হয় যে গাইডটার পাশাপাশি বইটা যখন তুমি দেখবে, রং গুলা দেখবে বা লেবেলিং দেখবে বা ফিগার কি চাইছে, এই জিনিসগুলো যখন তুমি দেখবে, তোমার দেখবা ভালো একটা মানে মাথার মধ্যে ওটা সেট হয়ে যাবে। যখন তুমি অ্যান্সারটা করবে, তোমার মাথার মধ্যে ছবিটা কিন্তু ঘুরপাক খাবে, তখন তুমি ভালোভাবে লিখতে পারবে। যখন তুমি প্রিপারেটরি লিভে যখন বসে থাকবে বা যখন পড়ার টেবিলে আছো, তখন ছবিটা প্র্যাকটিস করো, ছবিটা ভালো করে প্র্যাকটিস করো। আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন একটা মিম খুব আমরা পছন্দ করতাম যে কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো। তো আমি ওইটা আমার জুনিয়রদের অনেক বলার চেষ্টা করি যে তোমরা কোয়ান্টিটেটিভ কম, মানে কোয়ান্টিটেটিভ লেখার থেকে কোয়ালিটেটিভ লেখাটা বেশি লিখো। অনেকে আছে মানে গাইডটা পুরো মুখস্থ করে শুধু ওইটাই লেখার চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি এটা লাস্টে গিয়ে তুমি লেখা শেষ করতে পারবে না, কারণ গাইড ছোট্ট একটা অ্যান্সারকে এত বড় করে লিখেছে, সব টপিককে ইনক্লুড করেছে, ওটা তুমি লেখা শেষ করতে পারবে না। তো আমার মনে হয় এখানে কম লিখে তুমি হচ্ছে বেশি বেশি ছবি আঁকার ক্ষেত্রে নজর দিলে বেশি ফ্রুটফুল হবে বিষয়টা। আর ছবি আঁকার ক্ষেত্রে যে বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যারা আমরা একটু ভালো আঁকতে পারি বা আমাদের আঁকার হাত ভালো, তারা যদি রং পেন্সিল দিয়ে প্রথমে এঁকে লাস্টে 4B বা 6B কোনো পেন্সিল দিয়ে আউটলাইন করে দিয়ে, ওটা দেখতে ভালো দেখায়। আর আমাদের যাদের আঁকার হাত একটু কম ভালো, বা হচ্ছে আমাদের মনে হয় যে আমাদের আঁকার হাতটা একটু ভালো হলে ভালো হতো, তো তাদের ক্ষেত্রে বলবো আগে তোমরা পেন্সিল দিয়ে এঁকে নিবে, এঁকে নেওয়ার পরে যদি তোমরা রং করতে পারো তাহলে রং করবে। বেসিক কথাগুলো তো আমরা জানি যে আর্টারি হচ্ছে লাল রং করব, ভেইন নীল রং করব, তোমার লিম্ফেটিক্স সবুজ রং করব, তারপরে নার্ভ তোমার হচ্ছে হলুদ রং করব, আর নর্মাল ভিসেরা গুলো তোমার একটু বাদামি কালার বা হচ্ছে হালকা যে ইয়ে কালার আছে, ওইটা দিয়ে একটা শেড দিয়ে দিলে মোটামুটি একটা ভালো ছবি আসে। তো এটা ফলো করতে হবে। আর অবশ্যই তুমি কি ছবি আঁকলে, তুমি এটা অর্গানেলের ছবি আঁকলে বা মানুষের ছবি আঁকলে বা কিসের ছবি আঁকলে, তোমাকে অবশ্যই ফিগারের সাথে বর্ণনা করতে হবে। এটা কিন্তু স্যাররা খুব মাইন্ড করে, যখন তুমি একটা ছবি আঁকছো কিন্তু কিসের ছবি আঁকলে সেটা মেনশন করলে না, এটা কিন্তু টিচাররা বেশ মার্ক কিন্তু 1-2 কেটে দেয়। 2 মার্কের মধ্যে তোমাকে 2 দিবে না, বা 3 মার্কের মধ্যে তোমাকে 2 দিবে না, 1 মার্ক কাটবে, এটা আমাদের টিচাররাই বলে। আর হচ্ছে ভালো করে লেভেল করবে, তুমি যেটা করেছো যাই করো না কেন, যতটুকু এঁকেছো তোমাকে লেভেল করতে হবে। আর যেটা লেখার ব্যাপারে, আমাদের যখন লেকচার হয় ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত, আমরা শুনে আসছি যে টিচাররা কিন্তু বলে তোমাদের ওই বড় ভাই এটা লিখেছে, তোমাদের এক বড় ভাই এটা 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 লিখেছে। তো টিচাররা কিভাবে বলে? তারা খাতা কাটার সময় নিশ্চয়ই তোমার সিনিয়রদের খাতা বা আমাদের খাতা বা তোমাদের খাতায় নিশ্চয়ই কিছু না কিছু করে দেখে। তো তুমি যদি আসলে প্রিপেয়ার্ড থাকো বা ভালোভাবে তোমার প্রস্তুতি থাকে, তুমি ওই বানাই লিখা বা হচ্ছে আজগুবি কথা লিখার থেকে একটু বিরত থাকলে আমার মনে হয় ভালো হয়, ভালো মার্ক পাওয়ার ক্ষেত্রে। তো এইভাবে করবে। আর যেটা আমাদের টিচাররা বা আমাদের সিনিয়র ভাইদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলি যে একটা অ্যান্সার একটা পেজে শেষ, তুমি 2 লাইন বা 3 লাইন লিখেছো, ওই পেজটা বাদ দাও, তোমার জন্য হিউজ পেপার পড়ে আছে, ওইটাই শেষ করার পরে 2 লাইন লিখলে ওখানেই স্টপ করো, পরের পেজে অপর একটা অ্যান্সার শুরু করো, পিজি পিজি করে লেখো। আর লেখার ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে ফেভারিট, স্যারদের ফেভারিট হচ্ছে তোমার ফ্রেশনেস। স্যাররা ফ্রেশনেস খুব পছন্দ করে। তোমার হাতের লেখা হয়তো খুব সুন্দর না, হাতের লেখা হয়তো দেখতে খুব ভালো লাগছে না, কিন্তু তোমার যদি ডেকোরেশন ভালো থাকে বা তোমার যদি একটু কাটাকুটি না হয়, তোমার একটা ভুল হতেই পারে, ভুলটা তুমি একটানে কেটে দাও, সেটাকে 2টা 3টা দাগ দিয়ে কালো করার তো কোনো দরকার নেই। সেটা তো তুমি যদি কালো করো, বারবার সেটা ঘষা মাজা করতে থাকো, ওইটাই প্রথমে চোখে পড়বে, তখনই তোমার ইমপ্রেশন কিন্তু কমে যায়। তখন মনে হয় যে এইভাবে নষ্ট করে ফেলেছে, খাতাটা ভালো লাগছে না দেখতে। তো তখন কিন্তু তোমাকে একটা অ্যাভারেজ মার্ক দিয়ে স্যার মোটামুটি মার্ক বসিয়ে দেয়। কিন্তু যখন তুমি দেখবে স্যাররা দেখবে তোমার একটা ভালো নীল কালির ব্যবহার আছে, ভালো ডেকোরেটেড আছে, তোমার হাতের লেখা মোটামুটি ভালো, খাতা ফ্রেশ আছে, তখন কিন্তু চাইলেও স্যাররা কিন্তু একদম অ্যাভারেজ মার্ক দিতে পারেন, একটু ভালো মার্ক দেয়। এটা আরেকটা বিষয় হচ্ছে প্রিপারেটরি দিতে আমরা যেটা করি, আমরা সারা বছর তো ভাইবা গুলা মানে মুখে মুখেই হয়, ভাইবা হয়, আমাদের আইটেম গুলা কিন্তু রিটেন হয় না। সো আমরা সবাই হচ্ছে মেইন বই পড়ি বা গাইড পড়ি, আমরা কিন্তু মুখে মুখেই চর্চা করে যাই, আমাদের লিখার প্র্যাকটিস অবশ্যই থাকে না। আবার এখন যে ট্রেন্ড চালু হয়েছে, আমরা সবাই ট্যাবে পড়ি বা হচ্ছে পিডিএফটা পড়ি, লেকচারও সব টিভি ট্যাবে পড়ি, তারপর তোমার ট্যাবের মধ্যে আমরা দাগাদাগি করি, হাইলাইট। তো যখন আমরা ট্যাবে পড়লাম বা যখন হচ্ছে আমরা এই শুধু পড়েই গেলাম, কোনো লিখার প্র্যাকটিস থাকলো না, আমরা কিন্তু প্রফেকে ইফেক্টিভলি ভালোভাবে লিখতে পারি না, আমাদের হাতের লেখাও ভালো থাকে না,
আবার হচ্ছে আমাদের লেখার যে ফ্লুয়েন্সি, একটা দ্রুত ফাস্ট যে আমাদের লিখতে হবে, কারণ আমাকে তো অনেক অনেক লিখতে হয়, একটা ইসের মধ্যে আমার কয়েকটা সেকশন থাকে, একটা কোশ্চেন লিখতে হয় না। তো তখন কিন্তু আমাদের ওই ফাস্টনেস থাকে না। তো এক্ষেত্রে আমি বলবো, যখন প্রিপারেটরি লিখে তোমরা আছো, একটা কোশ্চেন পুরোপুরি লেখার দরকার নেই, মেইন মেইন যে পয়েন্ট গুলো আছে, ওয়ার্ড গুলো আছে, সেগুলো তোমরা মানে খাতায় পাশে লিখে রাখতে পারো। অর্থাৎ পাশে খাতা থাকবে, পাশে বই থাকবে, বইয়ের সাথে সাথে বা গাইড পড়ছো বা বই পড়ছো, যেটাই করো না কেন, তোমার লিখতে হবে। লাস্ট কয়েকদিন তোমরা এটা করতে পারো, লিখলে হয়তো তোমাদের একটু আহ মানে হাতের লেখাও মোটামুটি ভালো হবে। হাতের লেখার যে স্পিড সেটাও একটু বাড়বে, কারণ অনেকে আছে শেষ করতে পারে না লেখা, কারণ এত লেখা থাকে, আমার মনে হয় যে 2-3 মার্ক তো শেষ করতে পারবে, তো আলটিমেটলি রিয়েল এক্সামে কি আসলে হয় না। আর টার্মে বা কার্ড তো আমাদের পুরো 100 মার্কের হয় না পরীক্ষা, সব মেডিকেল কলেজে হয় না। তো 50 মার্কের জন্য যেগুলো থাকে বা এমসিকিউ সব একটু কম কম থাকে। তো ক্ষেত্রে তখন মনে হয় যে আমরা শেষ করতে পারবো। কিন্তু আমি অনেক আমার ফ্রেন্ডকে দেখেছি বা অনেক জুনিয়রকে দেখেছি, বলে যে ভাই আমি তো শেষ করতে পারি, কি হবে। তো তুমি যদি পাশ করতে চাও তাহলে তেমন কোনো ম্যাটার করে না, যে মোটামুটি পাস হবে। কিন্তু আমাদের মেডিকেল কলেজে সিনিয়ররা বা যারা হচ্ছে টিচাররা যারা ক্লাস নিচ্ছেন, তারা কিন্তু আমাদের বলে যে তোমার পাশ করার একটা মেইন ওপেন সিক্রেট হচ্ছে, যাই করো না কেন লিখে আসতে হবে, তুমি পুরা অ্যান্সারটা কমপ্লিট করে পারবে, এটা। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা যখন পড়াশোনা করবে তখন তোমাদের লেকচারটা পাশে রেখে, মানে ফোনে লেকচারের পিডিএফটা পাশে রেখে গাইড পড়ো বা মেইন বই পড়ো। যারা গাইড পড়েছো তারা গাইডই পড়বে এখন, শুধুমাত্র অ্যানাটমির যে ফিগার গুলো আছে সেই ফিগার গুলো হচ্ছে পাশে রাখবে। আর যারা সারা বছর বই পড়েছো, আমি বলবো কোনো কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন যখন পড়বে, ওই কোশ্চেনটাই শুধু পড়বে, পুরো পেজ পড়ার দরকার নেই। কারণ এখন তুমি এভাবে শেষ করতে পারবে না, তোমার মাথার উপর মনে হবে এত প্রেশার, শেষ করতে পারবে না। তারপরে হচ্ছে তোমার অ্যানাটমির ক্ষেত্রে আরেকটা খুবই বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হিস্টোলজি, আর হচ্ছে তোমার এমব্রিওলজি। তো এমব্রিওলজি আমরা সারা বছর মোটামুটি একটু অবহেলার মধ্যে দিয়ে যাই। আমরা অনেকে ক্লাসও হয়তো মিস দিই, এমব্রিওলজি হিস্টোলজি মনে করি যে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো লাস্টের দিকে এসে তোমরা কোশ্চেন ব্যাংক ধরে ধরে সবগুলো পড়ে ফেলতে পারো। আর যদি তোমাদের খুব ভালো মার্ক পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে ল্যাংম্যানের যে জেনারেল পার্টটা আছে 130 পেজ, প্রথম 130 পেজ, ওটা একবার রিডিং দিয়ে রাখতে পারো। তো ওটা হচ্ছে, ওটা দিয়েই তুমি ভাইভাতে একদম কভার করে ফেলতে পারবে, তোমার রিটেনটা ওটা কভার হয়ে যাবে। আর হিস্টোলজি পার্টটা হিস্টোলজি পার্টটা আমার সেকেন্ড পেপারে কিন্তু খুব ইম্পর্টেন্ট, নিউরো অ্যানাটমির সঙ্গে আমার হিস্টোলজি এমব্রিওলজি থাকে। সো এক্ষেত্রে আমি বলবো তোমরা হিস্টোলজি পার্টটা দুইটা চ্যাপ্টার খুব ভালো করে পড়বে। একটা হচ্ছে বোনস এর যে হিস্টোলজি আছে ওই পার্টটা, আর হচ্ছে তোমার এপিথেলিয়াল টিস্যু, অর্থাৎ আমার যে বেসিক যে টিস্যু আছে ওই এপিথেলিয়াল টিস্যু। এক্ষেত্রে অ্যান্সার করার ক্ষেত্রে আমি একটু বলবো যে যখন তোমাকে একটা 1 মার্কের বা 2 মার্কের কোশ্চেন আসছে, হিস্টোলজি হোক বা তোমার এমব্রিওলজি হোক, ধরো তোমার কোশ্চেন আসছে ক্লাসিফাই এপিথেলিয়াল টিস্যু অন দ্য বেসিস অফ দিস অর দ্যাট, তখন তুমি ধরো তিনটা লিখলা, যে স্কোমাস এপিথেলিয়াম, তারপরে টিউবারেল এপিথেলিয়াম, কলামনার এপিথেলিয়াম লিখলে, লেখার পরে তোমার মার্ক কিন্তু এক। কিন্তু তুমি তখন কি করলা, দ্রুত একটা বেসমেন্ট মেমব্রেন এঁকে একটু গাঢ় করে এঁকে উপরে একটু স্কোমাস একটা একটা সেল করে এঁকে দাও, একটা একটা কিউবয়েড সেল এঁকে দাও, একটা দুইটা করে এঁকে দাও, জাস্ট ছবিটা এঁকে ফেলো, তোমার 1 মার্কের কোশ্চেন হবে। তুমি ক্লাসিফিকেশন করেছো, বাট যখন তুমি একটু ছবি দিবে, হালকা রং করবে খুব দ্রুত, 1 মিনিটের কম সময়, বেশি টাইম লাগে না, তখন কিন্তু টিচাররা একটু হলেও তোমার ইমপ্রেসড হবে যে এই ছেলেটা তো ভালোই করেছে, বা এই মেয়েটা তো খুব ভালো করেছে, সে একটু ট্রাই করেছে। 1 মার্কের হলে কি তার ইমপ্রেশনটা তখনই কিন্তু ভালো হয়ে যাবে, তখন দেখবে যখন অন্য পেজে যাবে বা অন্য কোশ্চেন গুলো দেখবে, তখন কিন্তু তার তো মার্ক, সাধারণ যারা মার্ক পাবে বা যারা পাস মার্ক পাবে তাদের থেকে অ্যাটলিস্ট 5-7 মার্ক, এই বিষয়টা তোমরা করতে পারো। আবার যখন তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা অলওয়েজ আসে, সেটা হচ্ছে তোমার ব্লাড সাপ্লাই অফ বোন, যখন সেটা করবে তখন বোনের ছবিটা খুব ভালো করে আঁকবে, ব্লাড সাপ্লাই গুলো আঁকবে এবং রং করবে। যখন এটা করবে তখন লিখবা কিন্তু কম। আমার একটা ক্লাসিফিকেশন করলাম, ক্লাসিফিকেশন করার পরে আমার সেটাকে আবার সরি, ক্লাসিফিকেশন করার পরে সেটাকে আমার আর এক্সপ্লেন করার দরকার নেই, তুমি যে ক্লাসিফিকেশন করেছো ওখানে স্টপ রাখো, কিন্তু একটা ভালো একটা ছবি আঁকো। অ্যানাটমিতে যদি প্রত্যেকটা ছবি, মানে প্রত্যেকটা কোশ্চেন একটা একটা ছবি অ্যাড করো, তুমি হয়তো ছবিটা পুরো জানো না, কিন্তু তুমি যদি প্রিপারেটরি লিখে যখন পড়ছিলে, তখন যদি বইটা ভালো করে দেখো বা বইটা পাশে খোলা রেখে শুধু বই একটু তাকাও, বা একটু লাস্ট লাস্ট যে 7 দিন 8 দিন আছে সেখানে যদি একটু আঁকার প্র্যাকটিস করো, তাহলে দেখবে ওটা মাথায় করবে। এখন এমনও আছে যে তোমার হয়তো
সব কোশ্চেন কমন নাও আসতে পারে, কারণ আমরা গত বছর দেখেছি, আমরা আগস্টের পর থেকে কিন্তু আমাদের অনেক টিচার পরিবর্তন হয়ে গিয়েছে, অর্থাৎ ট্রান্সফার হয়েছে। তো আমাদের নতুন নতুন টিচার কিন্তু এসেছে। তো তারা এই লাস্ট 5 ইয়ার্স বা লাস্ট 10 ইয়ার্স যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু দু একটা কোশ্চেন কিন্তু আনকমন করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা করতে পারি যে যে টপিকটা থেকে আসছে, মানে তুমি একদমই জানো না বা তোমার লেকচারে পড়াই নেই, যে কোশ্চেন হচ্ছে মডারেট করবে, উনি নিজেও কিন্তু সেই কোশ্চেন গুলো সেট করবেন। তো তোমার যেটা পড়িয়েছে লেকচারে বা যেটা কমন সেটাই দিবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমার যদি আনকমন পড়েই যায় এবং তোমার আর কোনো অল্টারনেট কোশ্চেন না থাকে, সেক্ষেত্রে তুমি ধরো অ্যান্সারটা শুরু করলে তোমার কি সম্পর্কে চেয়েছে তুমি যেটা জানো না, সেটা হচ্ছে তুমি আগে ডেফিনিশনটা লেখো। তোমার কিছুই দরকার নেই, তুমি জানো না অ্যান্সারটা, ভালো করে জানো না, হালকা পাতলা ধারণা আছে। তো সেই ক্ষেত্রে তুমি প্রশ্ন ডেফিনিশনটা লেখো, মানে জিনিসটা কি এটা লেখো। লেখার পরে তুমি যে জিনিসটা চেয়েছে সেটা তোমার যতটুকু ধারণা আছে বা যতটুকু আগে পড়েছো বা কখনো শুনেছো, লেখার চেষ্টা করো। লেখার পরে তুমি একটা করতে পারো, যে রিলেটেড কোশ্চেন ছবি এঁকে দাও না। মানে সেটা রেলিভেন্ট হতে হবে, মানে এমন না যে তোমার হার্টের একটা কোশ্চেন আসছে বা লাংস এর কোশ্চেন আসছে, তুমি মিডিয়াস্টিনামের ছবি এঁকে দিলা, এরকম না। ধরো হার্ট রিলেটেড একটা কোশ্চেন আসছে, তুমি হার্টের একটা ছবি এঁকে দিলা। ধরো তোমার ভালভে কোনো একটা সমস্যা আছে হার্টের, এমন একটা আসছে, বা ভেন্টিকুলার বা অ্যাট্রিয়াল কোনো একটা প্রবলেমের ছবি, তুমি ওইটাকে হাইলাইট করো না, অ্যাট্রিয়ামে হাইলাইট করো, অ্যাট্রিয়াম হাইলাইট করে তুমি পাশে অ্যারো দিয়ে লিখে দাও, এখানে যে প্যাথোলজি প্যাথোফিজিওলজি অকার্স ফ্রম হিয়ার। তুমি যদি এটাও লিখো, তো স্যারা তখন দেখবে তুমি একটা তো রং করেছো, একটা ছবি এঁকেছো, তো আলটিমেটলি তোমার একটা ধারণা আছে। এটা করলে কিন্তু অনেক ভালো মার্ক পাওয়া যায়। কারণ আমরা অধিকাংশ স্টুডেন্ট দেখেছি, বা আমি দুনিয়াতে ক্ষেত্রে শুনেছি, বা আমার ফ্রেন্ডরাও বলেছে, ছবি আঁকতে একটু মানে রিল্যাক্টেন্ট ফিল করে অনেকে। কিন্তু অ্যানাটমিতে আমি বলবো তুমি প্রত্যেকটা কোশ্চেনে একটা একটা করেও যদি ছবি দাও, তাহলে এটা শিওর যে তুমি অ্যাটলিস্ট 70% to 80% মার্ক পাবে, তুমি পাস করার থেকে মানে অনেক বেশি মার্ক পাবে, এটা শিওর। আর ভাইবা রিলেটেড যেটা আমি বলবো, যে এখন কিভাবে ভাইবার জন্য পড়বো, কারণ ভাইবার জন্য তো আমার রিটেনের পর অনেক সময় আছে। আরেকটু আমরা যদি আরেকটু প্রশ্ন করি, হ্যাঁ, সেটা হ্যাঁ, হচ্ছে প্লিজ। আহ, আমাদের যে রিটেন রিটেনে একটা পার্ট হচ্ছে আমাদের এমসিকিউ। এখন আমরা এমসিকিউ সম্বন্ধে যদি একটু বলো, যে এমসিকিউটা ভালো একটা নাম্বার, 20 নাম্বার কিন্তু এমসিকিউতে ওদের এসবিও থাকবে। তো এখন কিভাবে এমসিকিউ প্রিপারেশনটা নিতে পারে, এবং এই ক্ষেত্রে এমসিকিউ ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলা এগুলো আসে কিনা বা কতটুকু হেল্প করে, এটা যদি একটু বলতাম। এমসিকিউর ক্ষেত্রে আমি যেটা বলবো, সেটা আমরা সারা বছর পড়েছি, লেকচার করেছি, তারপরে হচ্ছে তোমার এই প্রিপারেটরি লিভে আমি যেটা বললাম, যে তুমি যদি সিলেক্টেড রিটেন কোশ্চেন গুলো পড়ো কোশ্চেন ব্যাংক থেকে, তাহলে কিন্তু তুমি মানে তোমাদের যেহেতু এসবি আছে, তো তোমরা ভালো করতে নাও পারো, কিন্তু ওই যে প্রত্যেকটা ধরো 2002 সালে একটা কোশ্চেন আসছে, 2005 সালে একটা আসছে, ওটাও যদি করে ফেলো, তাহলে দেখবে যে তোমার ওখান থেকে, কারণ এর বাইরে থেকে কোনো কোশ্চেন নাই। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি তুমি সলভ করো, অর্থাৎ আমরা যে কোশ্চেন ব্যাংকটা সবাই যেটা ফলো করি কমপ্লিমেন্ট, ওটা যদি তোমরা ফলো করো, ওখানে কিন্তু মোটামুটি আমি ওটাই পড়েছি বলে ওটাই বলছি। এখন যার যেটা পছন্দ সেটা পড়তে পারো, এটা নিয়ে কোনো বায়াসনেস নাই, যে আমি যেটা বলছি ওটাই, মানে আমি যেভাবে প্রিপারেশন নিয়েছি ওটাই বললাম আর কি। তো ওটা যদি তোমরা মানে ফার্স্ট থেকে যদি এই সবগুলো সলভ করো, এবং ওই রিলেটেড যদি কোনো এক্সপ্লানেশন বইয়ে থাকে, এটা হালকা পাতলা একবার চোখ বুলিয়ে নাও, তাহলে আশা করি সমস্যা হবে না। আর যেটা তোমাদের, আমাদের ক্ষেত্রে যে 20টা ছিল, 20টার জন্য কিন্তু 20টায় 100টাই দাগাতে হইতো আমাদের, ট্রু ফলস। কিন্তু তোমাদের এই যে এসবিএ না, এটা কিন্তু অনেক মানে একদম পুরো 10-এ 10 পাওয়ার মতো, কারণ তোমাদের অ্যানাটমিতে এমন কোশ্চেন আসে না যে তোমাদের একদম আননোন, সব কমন টপিক থেকে আসে, এবং সব কোশ্চেন গুলো মোটামুটি সব মেডিকেলের জন্য প্রযোজ্য, প্রাইভেট মেডিকেল, গভর্নমেন্ট মেডিকেল, সব স্টুডেন্টের যেন পারে এমন একটা জেনারেলাইজ কোশ্চেনই হবে, ঠিক আছে? সো ওটার জন্য এমসিকিউ তুমি প্রিভিয়াস গুলো সলভ করতে পারো, ওটা খুবই ভালো হয়। আর যদি সলভ করার টাইম না থাকে, তাহলে ওই যে রিটেনের জন্য তুমি সব পড়েছো ওটার মধ্যে থেকে আসবে ইনশাল্লাহ। মানে ওটার জন্য তোমাকে আবার যে মেইন বই খুলে এখন আবার পড়তে হবে সব লাইন বাই লাইন, এটা করার দরকার নেই। তুমি রিটেন কোশ্চেন সব সলভ করে গেলে ইনশাল্লাহ ওখান থেকে সব পাবে আশা করি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি অ্যাড করি যে তোমাদের কারিকুলামে কিন্তু ক্লিনিক্যাল সিনারিও বেসড কিছু কোশ্চেন আছে। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে ওটা যদি তোমার কম্পালসারি থাকে, এবং ওর সাথে যদি আরেকটাও থাকে, আমার সাজেশন হচ্ছে তোমার ক্লিনিক্যাল যতগুলো থাকবে সিনারিও বেসড ওগুলো করে ফেলবে। কারণ এখানে কিন্তু তোমার কঠিন কিছু আসে না। তুমি যখন তোমাদের যেমন আমাদের ধরো ফাইনাল ইয়ারে যেরকম আসে, একটা জিনিসটা অনেক এক্সপ্লেন করে এমন আহ, মানে অ্যাটিপিক্যাল কিছু সাইন থাকে, তোমাদের কিন্তু তা থাকে না, তোমাদের একদমই টিপিক্যাল কিছু সব মানে সিমটমস দেয়া থাকে, যেগুলো তুমি একবার একটা ওয়ার্ড দেখেই বলে ফেলতে পারবে এটা। তো সেক্ষেত্রে তোমার ডায়াগনোসিস সোজা হয়। তোমার এখানে
ম্যানেজমেন্ট তো তোমাদের ওইভাবে ডিটেলসে লেখা লাগে না, জাস্ট প্রিন্সিপাল যেগুলো থাকে, ধরো তোমার ড্রাগস দিব, আমি অ্যান্টিবায়োটিক দিতে পারলাম, বেড রেস্ট দিব, তোমাদের এইভাবে লিখলেই হয়ে যায়। হয়তো সর্বোচ্চ প্যাথোফিজিওলজি আসতে পারে। তো ওইগুলা তোমার কি থাকে, সেগমেন্ট ওয়াইজ থাকে, 1 মার্ক, 1 মার্ক, 2 মার্ক, 3 মার্কের কোনো কোশ্চেন এখানে থাকে না তোমাদের কারিকুলাম। সো ক্লিনিক্যাল কোশ্চেন গুলো যদি তোমরা সলভ করো বা ক্লিনিক্যাল কোশ্চেন গুলো যখন পড়বে, তো আমি আশা করি তোমরা সবাই ক্লিনিক্যাল গুলা মানে যদি করো তাহলে একদম ফুল মার্ক ওখানে পাওয়ার সম্ভাবনা থাকে। তো ক্লিনিক্যাল এটার জন্য আমি কিভাবে পড়বো, এখন অনেকের মনে কোশ্চেন থাকতে পারে। তো যখন ধরো আমি এখন রেসপিরেটরি সিস্টেম পড়ছি, রেসপিরেটরি ফিজিওলজি পড়ছি বা অ্যানাটমি পড়ছি, তোমার লাং হার্ট পড়তেছি, তো ওখানে দেখবা তত্ত্ব স্যারের বইয়ে বা হচ্ছে বিশ্রাম স্যারের বই আমরা যেটা ফলো করি আর কি, ক্লিনিক্যাল কোরিলেশন বলে ছোট ছোট বক্স আছে। ওই বক্সের মধ্যে তোমার প্যাথোফিজিওলজি বা জিনিসটা কি সব কিন্তু ছোট ছোট বক্সে দেয়া আছে। ওই কমন গুলা যদি তুমি পড়ো বা তোমার টার্মে যেগুলো এসেছে, এই আমাদের সিএমএ এর আন্ডারে যেগুলো মেডিকেল কলেজ আছে বা প্রাইভেট, আবার মা ও শিশু, তারপরে হচ্ছে গভর্নমেন্টের তো মাস্ট, প্রাইভেটের মা ও শিশু, ইউএসটিসি, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল মেডিকেল, এইগুলা টার্ম কোশ্চেন যদি তোমরা সলভ করো, সো ওগুলা থেকেই হয়তো একদম সেম আসবে না, বাট সিমটমস গুলো সেম আসবে, তোমার ডায়াগনোসিসটা একই হবে। তো ওটা যদি ফলো করো, আই হোপ ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করতে পারবে সবাই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হচ্ছে, ধন্যবাদ। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে সিএমসি বা বিভিন্ন যে মেডিকেল গুলো আছে, তো প্রশ্ন তো ম্যাক্সিমাম কেস আমরা দেখতে পাই যে সরকারি যেগুলো মেডিকেল কলেজ, এখানে যে প্রফেসর ওরাই করে। তো সেক্ষেত্রে সিএমসি বা রাঙ্গামাটি বা কুমিল্লা, এদের যে কার্ড টার্ম, তারপর হচ্ছে টার্মের পরে আবার অনেক সময় পরীক্ষা নিতে পারে অ্যাসেসমেন্ট, এই প্রশ্নগুলো আসলে রিটেনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? আচ্ছা, এখানে আমাদের সবারই একটা ধারণা থাকে যে সিএমসি যেহেতু চট্টগ্রাম ইউনিভার্সিটির আন্ডারে মেইন সেন্টার, তো হয়তো চট্টগ্রামের সব কোশ্চেনই আসবে। বিষয়টা কিন্তু এমন না, কারণ আমার হচ্ছে এখানে প্রাইভেট থেকেও কিন্তু কোশ্চেন আসে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, হয়তো একটা পার্ট বা আমাদের মডারেটর হয়তো সিএমসি থেকে থাকতে পারে, ডিপার্টমেন্ট হেড যিনি হন বা হচ্ছে মানে যাকে হচ্ছে ইউনিভার্সিটি থেকে তোমার অ্যাপয়েন্ট করা হয় তিনি হয়তো মডারেটর থাকেন, কিন্তু আমার কোশ্চেন কিন্তু তোমার এই প্রাইভেটের ফার্স্ট দিকে আমার যে মেডিকেল গুলো আছে বা তোমার গভর্নমেন্ট মেডিকেল গুলো আছে, সব টিচাররাই কিন্তু কোশ্চেন পাঠান, এবং সেখান থেকে কোশ্চেন নিয়ে নিয়ে তোমার কিন্তু মডারেট করা হয় লাস্টে। মানে সিএমসির কোশ্চেনটাই যে আমার পুরোপুরি তুলে দেওয়া হয় বিষয়টা এমন না। তোমার রাঙামাটি থেকেও কয়েকটা কোশ্চেন থাকে, কুমিল্লা থেকে কয়েকটা কোশ্চেন থাকে, কক্সবাজার থেকে আসে, সবটা থেকে তোমার একটা মডারেটেড একটা রিভাইজড একটা কোশ্চেন হয়। তো সেক্ষেত্রে আমি বলবো শুধু সিএমসি পড়লে হবে না, এক্ষেত্রে তোমার গভর্নমেন্টের ফার্স্ট দিকে যেগুলো আছে, তারপরে হচ্ছে তোমার প্রাইভেটের যে ফার্স্ট যেগুলো মানে যারা যেগুলো আসলে ভালো মেডিকেল কলেজ, সেগুলো সবগুলো টার্ম কোশ্চেন সলভ করলে আই থিঙ্ক তোমার মোটামুটি 60 to 70% তুমি কম পাবে। আর এর সঙ্গে যদি ওই যে আমি যেভাবে বললাম যে সবগুলা কোশ্চেন যদি সলভ করে কমপ্লিমেন্ট থেকে, তাহলে কিন্তু একদম মোটামুটি তুমি 90% কম পাবে। আর যে 10% একটু এদিক ওদিক হয়, ওটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই, তোমার অপশন আছে, তুমি শেষ করে আসতে পারবে। আর যদি তাতেও যদি না হয়, তুমি তুমি যেটা বললাম প্রথমে ডেফিনিশন, তারপরে প্যাথোফিজিওলজি পয়েন্ট পয়েন্ট আকারে যখন লিখবে তুমি নীল কালি দিয়ে, আর হচ্ছে একটা ছবি এঁকে দিবে, তখন দেখবে যে তুমি ওখানে এক মোটামুটি শিওর এক পাবে। স্যাররা এতটা মানে নির্দয় হন না ফার্স্ট পথে। তো সেক্ষেত্রে তোমাদের ভয় বা টেনশন, হতাশার কোনো জায়গা নেই ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আমাদের এখানে একজন ছোট ভাই প্রশ্ন করেছে যে আমরা প্রশ্ন দেখার ক্ষেত্রে আমরা তো বেসিক্যালি অনেকে গাইড ফলো করে, আর ম্যাক্সিমাম আমরা ফলো করি কমপ্লিমেন্ট। আর যেহেতু এখন ফার্স্ট প্রপ যেটা, ওদের কমপ্লিমেন্ট কিন্তু খুব সুন্দর করে আমরা দেখেছি যে উত্তর সহ দেওয়া আছে, প্রশ্ন এবং উত্তর সহ। সেক্ষেত্রে একজন প্রশ্ন করেছে যে অল কোয়েশ্চেন বলতে সিইউ, সিএমইউ, আরইউ, ডিইউ সব কিনা? কারণ আমরা দেখেছি আসলে প্রফের ক্ষেত্রে এক একটা মেডিকেল ইউনিভার্সিটি কিন্তু ভিন্ন। যেমন সিএমইউ এর আন্ডারে যেগুলো সিইউ তে বা সিএমইউ তে আসে ওগুলাই সবচেয়ে বেশি আসে। তাহলে এই ক্ষেত্রে এই প্রশ্নটা একটু আনসার দাও যে সবগুলো প্রশ্ন লাগবে কিনা। আমি এখানে যারা গাইড পড়ি, ঠিক আছে, গাইড তো সবাই পড়ি ঠিক আছে, কিন্তু আমি বলেছি কমপ্লিমেন্টের কথা একটা। কমপ্লিমেন্ট তো কোশ্চেন ব্যাংক। সো কমপ্লিমেন্টটা কিন্তু আমাদের সিইউ বেসড, মানে সিএমইউ বা সিইউ যেটাই বলি না কেন এটা বেস্ট। তো আমরা কমপ্লিমেন্টের সবগুলো পড়বো, গাইডের সবগুলো আর ইউ ডিউ, তুমি দেখবা যে এগুলো ডিউ তে বেশি আসে বা আর ইউ তে বেশি আসে, কোথাও না কোথাও সিইউ কিন্তু ওখানে লেখা আছে, মানে কোনো একটা টাইমে কিন্তু ওটা আসছে। তো তুমি ওইখানে না করে তুমি কোশ্চেন ব্যাংকটা হলো না, কমপ্লিমেন্টটা খুলো, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমার কিন্তু কোশ্চেন গুলো কম্পাইল করা আছে। তো তুমি কমপ্লিমেন্টের অ্যান্সার দেখো না, তুমি কোশ্চেনটা অ্যাটলিস্ট রাখো পাশে, রাখার পরে তুমি দেখবে ওই কোশ্চেনটা ধরবা, ধরে গাইড থেকে পড়বা, বা যে যারা সারা বছর বই থেকে পড়ছে বা যারা হচ্ছে নোট করে ফেলছে বা
অল মানে টপিকটা তারা হচ্ছে নিজেরা প্রিপেয়ার করে ফেলেছে। তো সেখান থেকে দেখে দেখে করে ফেলো, কিন্তু কোশ্চেন তো সব কমপ্লিমেন্ট অনুযায়ী ওই ধরে 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 করে আসবে। একদিনে ধরো তুমি 3 পেজ শেষ করলা, কমপ্লিমেন্টে 3 বা 4 পেজ যা আছে একদিনে এভাবে শেষ করলে তোমার মানে ম্যাক্সিমাম 7-8 দিনের বেশি লাগবে না তোমার একটা একটা সাবজেক্ট যদি করো আর কি। তো আই হোপ তুমি কোশ্চেনের অ্যান্সারটা পেয়েছো, মানে যে কোশ্চেনটা করেছো আর কি। আচ্ছা স্যার, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হচ্ছে চ্যাটে প্রশ্ন করেন, আমরা ইনশাল্লাহ প্রশ্ন নিব। আর সেখানে একটা প্রশ্ন হচ্ছে, মানে আমি প্রশ্ন করতেছি স্টুডেন্টদের পক্ষ হয়ে। সেটা হচ্ছে অনেক প্রশ্ন দেখা যায় যে অনেকগুলো প্রশ্ন রিপিটেশন হয়, কিন্তু প্রশ্নগুলোর আনসার দেখা যায় অনেক বড়। গাইডে দেখি বা কমপ্লিমেন্টে দেখি আনসার গুলো অনেক বড়। তাহলে আমরা এত বড় প্রশ্ন 2 নাম্বারের জন্য, তো আমরা তো খুব কম সময়টা পরীক্ষায় লিখতে পারবো না। তাহলে এই যে প্রশ্নগুলো যেগুলো বারবার আসে অনেক বড় আনসার, এগুলোকে আমরা কিভাবে আসলে কি করতে পারি? এক্ষেত্রে ওই যে আমি ওটা বললাম যে আমার কোয়ান্টিটেটিভ লেখার থেকে আমার কোয়ালিটেটিভ লেখাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ এখানে আমার যেটা চেয়েছে, এখানে আমার গাইডে হচ্ছে তোমার যেটা হচ্ছে স্পেসিফিক অ্যান্সার ওটা না, আমার গাইডে ফুল টপিকটা দেওয়া থাকে। তো আমি যদি ফুল টপিকটা লিখতে চাই, আমি ওইভাবে লিখতে আমি 50% অ্যান্সার করে আসতে পারবো না আমি যদি সব লিখতে চাই। তো আমার টিচাররা যেটুকু মানে শুনতে চায় বা যেটা হচ্ছে পড়তে চায় ওই স্পেসিফিক অ্যান্সারটা আমি করব, মানে হাফ পেজ যদি পারি ওটুকু করব। সাথে মাস্ট একটা ছবি দিব, ছবি দিয়ে আমি ছবিতেই হচ্ছে মার্ক করে দিব যে এইটার প্যাথোলজি এখানে বা এখানেই হচ্ছে আমার মানে প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি হচ্ছে অবশ্যই এটা করব যে আমি ওই ছবিটা করে হচ্ছে তারপরেই করে দিব। ছবিটা আঁকলে আমি ইনশাল্লাহ আর লেবেল করে দিব, যখন হচ্ছে এখানে একটা ছবি দিয়ে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিব এখানে। তো ওখানে কিন্তু হয়ে যায়। কারণ আমার 2 মার্কের জন্য আমার সর্বোচ্চ আমি 1 পৃষ্ঠা লিখতে পারি, বা 1 পৃষ্ঠা থেকে আমার যদি আরো লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি 1.5 পেজ সর্বোচ্চ দিতে পারি। আমার 2 পেজ 3 পেজ এগুলো করার দরকার নেই। ওই যেটা বললাম ছবি যদি আমরা আঁকি আর একটু সুন্দর করে রং করি ছবিটা, তাহলে কিন্তু ইনশাল্লাহ এখানে 2 এর মধ্যে অ্যাটলিস্ট 1.5 ইনশাল্লাহ পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো গাইডের যে সব লিখাই যে আমাকে লিখতে হবে বা প্রত্যেকটা লাইন আমার মুখস্থ করে লিখতে হবে এমন কোনো কথা নেই। আমার স্পেসিফিক অ্যান্সার একটা ছবি, লাস্টে 2-1 লাইন শেষ, এটা হলেই ইনশাল্লাহ হয়ে যাবে। ইনশাল্লাহ। আচ্ছা, আমরা তাহলে বুঝলাম আমাদের অ্যানাটমি যে প্রিপারেশন, রিটেন প্রিপারেশন, এটা কিভাবে হবে আপনার মোটামুটি সবাই আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি নিয়ে একটু বলতে, শর্ট করে, যে ফিজিওলজির প্রিপারেশনটা কি সেম হবে নাকি কিরকম হবে? এখানে কি সবগুলো প্রশ্ন আমরা ফিগার ড্র করবো কিনা, নাকি কি অবস্থা, এখানে একটু যদি বলতেন। হ্যাঁ, হ্যাঁ, এবার হচ্ছে আমি তাহলে ফিজিওলজিতে আসি। ফিজিওলজির ক্ষেত্রেও মানে আমি যখন অ্যানাটমির কথা বললাম, অ্যানাটমিতে হচ্ছে তোমার মোটামুটি ছবি এঁকে মোটামুটি পাস মার্ক পাওয়া খুবই ইজি। আমরা যারা ভালো মার্ক পেতে চাই তাদের জন্য কিন্তু অ্যানাটমিটা মোটামুটি অনেক সিলেবাস কিন্তু মোটামুটি পাস করা, আমি যদি ছবি আঁকি বা আমার যদি ভালো কনসেপশন থাকে তাহলে মোটামুটি আমি পারবো। কিন্তু ফিজিওলজির ক্ষেত্রে আমার মোটামুটি ভালোই প্রিপারেশন নিতে হবে, মানে অনেক পড়ার বিষয় আছে ফিজিওলজিতে। কারণ ফিজিওলজি আমার হচ্ছে পুরোটা বিষয়টা হচ্ছে মুখস্থের। অ্যানাটমিতে যেমন আমি একটা জিনিস কনসেপ্ট থাকলে আমি মোটামুটি সেটা অ্যান্সার করে আসতে পারি, কিন্তু ফিজিওলজি হচ্ছে পুরোটাই আমার কনসেপচুয়াল, প্লাস আমি এতদিনে কি বুঝলাম আমার ওই মেমোরাইজেশনের থেকে আমার ওই কনসেপ্ট থাকাটা বেশি ইম্পর্ট্যান্ট। সো এই ক্ষেত্রে আমি যেটা আগের মতোই বলবো যে আমি ওই লাস্ট 5 ইয়ার্স বা লাস্ট 10 ইয়ার্স বাদে আমার ওই কমপ্লিমেন্ট ধরে ধরে ফার্স্ট টু লাস্ট সবগুলো আমি কোশ্চেন পড়বো। তাহলে আমার একদিকে রিটেন প্রিপারেশন হয়ে যাচ্ছে, ভাইবার প্রিপারেশন হয়ে যাচ্ছে। আর ছবি আঁকার বিষয় যেটা আছে সেটা হচ্ছে এখানে ছবি যে আমার অ্যানাটমির মতো একে আমার রং করতে হবে বা এখানে যে আমার প্রত্যেকটা কোশ্চেনেই ছবি দিতে হবে, বিষয়টা এমন না। আহ ধরি আমি মাসেল কন্ট্রাকশন কিভাবে হয় তার একটা স্টেপ ওয়াইজ আমার একটা কোশ্চেন আসলো যে দ্য প্রসেস অর মেকানিজম অফ মাসেল কন্ট্রাকশন। খুবই হট টপিক, হট কোশ্চেন, আমার এটা আসবেই, মানে মোটামুটি 1 বছর 2 বছর পর পর এই কোশ্চেনটা মোটামুটি আসে। তো এই ক্ষেত্রে আমি করতে পারি প্রথমে আমি মাসেল কন্ট্রাকশন যে ধাপ মানে যেভাবে আমরা নর্মালি অ্যারো চিহ্ন দিয়ে করি সেটা করলাম, করার পরে আমি একটু জায়গা পাশে রেখে দিব। সেখানে একটা নার্ভ এঁকে মাসেলে যে গেল, শুধু ওইটুকু এঁকে দিব, জাস্ট মাসেল কন্ট্রাকশনের যে ছবিটা আছে আমরা মোটর এন্ড প্লেটের যে আহ, ছবি আছে, ওই মোটর এন্ড প্লেটের ছবি একটু দ্রুত, আমার এখানে রং করার দরকার নেই। শুধু আমি মোটর এন্ড প্লেটের ছবিটা এঁকে দিব, দুটা নার্ভ এন্ডিং আঁকবো। সেখান থেকে যে আমার মেকানিজমটা হচ্ছে ওটা আঁকার পরে জাস্ট ওইখান থেকে ছোট্ট একটা অ্যারো চিহ্ন দিয়ে স্মুথ মাসেল বা হচ্ছে স্মুথ মাসেল না, সরি, ভলেন্টারি মাসেলটা একটু রেখে দিব, জাস্ট একটা মাসেল লিখে দিয়ে আমি জাস্ট ওইখানে স্টপ করে দিব। তাহলে এটা খুবই ছোট, আমার খুবই ছোট একটা শর্ট একটা স্পেসে কিন্তু আমার অ্যান্সারের পাশাপাশি আমি যদি ছোট্ট একটা ছবি আঁকার মতো চেষ্টা করি, এটা কিন্তু আমার ভালো হয়। আবার যদি যদি আমরা চিন্তা করি যে জেনেসিস অর সিনথেসিস অফ
থাইরয়েড হরমোন। সেই ক্ষেত্রে এই যে সেলগুলো আমরা যা আঁকি, তো আমার যেখানে আমার সেল আঁকার একটা সুবিধা আছে বা ইলেকট্রোলাইটের যে ট্রান্সফার হচ্ছে, বা যেখানে হচ্ছে আমার একটা মেকানিজম হচ্ছে এক্স, যেটা আমি সেল আঁকতে পারি, তো ওখানে আমি বড় করে একটা সেল আঁকি না, বড় করে সেল এঁকে সোডিয়াম পটাশিয়াম পাম্পটা একটু দেখাই, বা সেই ক্ষেত্রে একটা সেল এঁকে একটা লেবেলিং করে দিই। এভাবে যদি আমি একটু অ্যান্সার করতে পারি, এটা কিন্তু মোটামুটি ভালো অ্যান্সার হবে। কারণ আমি দেখি যে অন্য ইউনিভার্সিটি থেকে সিএমই এর আন্ডারে আমার ফিজিওলজি একটু কম নাম্বার আছে সবার, এবং ফিজিওলজি না অনেক ভয় থাকে সবার, যে এত পড়া, এত লিখা। তো এক্ষেত্রে আমি বলবো ওই স্পেসিফিক অ্যান্সার লিখতে হবে। আমার গাইডে আছে বা কমপ্লিমেন্টারি অ্যান্সার দেওয়া আছে, আমার হিউজ মানে বড় করে লেখার দরকার নেই। আমার 1 মার্কের জন্য আমি 1 পেজের অর্ধেক লিখতে পারি, বা যদি ডেফিনিশন আমি 1 লাইনে শেষ করে দিব, 2 লাইনে শেষ করে দিব। আর ওখানে যদি আমার একটা ছবি আঁকা, তো থাইরয়েড রিলেটেড হতে পারে, বা আমার একটা সেল রিলেটেড হতে পারে, ডব্লিউবিসি রিলেটেড হতে পারে, আমি শুধু ডব্লিউবিসি এঁকে দিলাম, ডব্লিউবিসি এঁকে লিখে দিলাম যে ফিগার ডব্লিউবিসি শেষ। ব্লাড ফিজিওলজি যখন পড়বো, তখন একটা দুইটা আর বিসি এঁকে দিই, একটা বাই কনকেভ একটা শেপ এঁকে আর বিসিটা একটু লাল করে দিয়ে, ওটাই আমার হয়ে গেল। জাস্ট অ্যানাটমির ওই পার্টটা আমি যদি একটু ফিজিওলজিতে ফলো করি, যেটা আমি অলওয়েজ ফলো করি, ইভেন আমি এখনো যে থার্ড প্রফ ছিলাম, বা এখনো আমি মোটামুটি ছবি আঁকার চেষ্টা করি, মানে রেলিভেন্ট একটা ছবি আমার। ধরো রেনাল ফিজিওলজি থেকে একটা আসছে, তো রেনাল ফিজিওলজিতে আমার তো প্রচুর ইলেকট্রোলাইটের ট্রান্সফার হয়। এই ইউরিন ফরমেশন বলো, যেখানে অর্নিথিন চক্র বলো, যেখানেই বলো না কেন, আমার কিন্তু এখানে ইলেকট্রোলাইটের ট্রান্সফার আছে। তো আমি ওই অ্যারো দিয়ে দিয়ে একটা বড় সেল একে আমি অ্যারো দিয়ে দিলাম, এই ট্রান্সফার এটা ঢুকছে, এটা এক্সিট করছে, এই জিনিসটা দেখিয়ে দিলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার অ্যাভারেজ থেকে অনেক বেশি ভালো মার্ক আসবে। আর যেটা হচ্ছে আমরা নিউরোফিজিওলজি, নিউরোফিজিওলজি আমার পুরাটাই হচ্ছে তোমার ছবি আঁকার উপর ডিপেন্ড। আমার কাছে মনে হয় ফিজিওলজি হলেও এটা মোটামুটি তুমি যদি অ্যানাটমিতে যেটা পড়েছো নিউরো অ্যানাটমি, ওই ছবিগুলাই ফিজিওলজিতে এঁকে দাও, ভিজুয়াল পাথওয়ে তুমি অ্যারো চিহ্ন দিয়ে, তুমি যদি না লিখে তুমি যদি ছবি এঁকেই এঁকে দাও, যেটা অ্যানাটমিতে আমরা শিখেছি, সেটা যদি করো, বা হচ্ছে এই তোমার হচ্ছে সেন্সরি কর্টেক্স বা হচ্ছে মোটর কর্টেক্স এর আমার যে প্যাথোফিজিওলজি গুলো আছে, তারপরে হচ্ছে তোমার স্মেলিং যে পাথওয়ে আছে, এই জিনিসগুলো যদি আমরা একবারে অ্যারো দিয়ে না লিখে একবারে ছবি এঁকে দেখিয়ে দিই, এখানে 1 মার্কও কাটবেন টিচাররা। এটা মোটামুটি আমাদের ফার্স্ট ইয়ারে বলে দিয়েছে, তোমরা যদি একটু পয়েন্ট পয়েন্ট আকারে লিখো, একদম গদ বাঁধা রচনার মতো না লিখে, আমরা যদি একটু বুলেট পয়েন্ট বা হচ্ছে পয়েন্ট পয়েন্ট করে নীল কালিতে পার্থক্য করে করে লিখে দিই, আর একটা ছবি দিই, ছবিটাও আমি লেবেল করব পেন্সিল দিয়ে না, লেবেল করবো আমি নীল কালি দিয়ে, আমি যেটা করি আর কি। নীল কালি দিয়ে লেবেল করি, যেটা হচ্ছে আর একটু ভালো দেখায় আর কি। আর যেটা সেল আঁকি, সেটাই সেলের মধ্যে হালকা হালকা একদমই হালকা হলুদ কালার, বা হালকা যে ঘিয়ে কালারটা আছে, হালকা পিঙ্কিশ যে কালার, ওটা দিয়ে দিই। তো ওটা দিলে নাকি আমার মনে হয় যে ওটা দিলে আরো টিচারদের হয়তো চোখ একটু অ্যাট্রাক্ট করে, বা তারা হয়তো ইমপ্রেশন ভালো পায়। এই জিনিসটা ফলো করি আমি অলওয়েজ। সো ফিজিওলজির ক্ষেত্রে ওটা করতে পারো। তবে ফিজিওলজি যাই করো না কেন, জেনারেল ফিজিওলজিটা খুব ভালো করে পড়বে। কারণ যদি জেনারেল ফিজিওলজি ভালো জ্ঞান থাকে, তাহলে তুমি যে কোনো সিস্টেমের বেসিকটা তুমি লিখতে পারবে। যদি তোমার আনকমনও আসে, তুমি ওই ডেফিনিশন বা হালকা প্যাথোফিজিওলজি, কারণ তুমি যদি অ্যাবনর্মালটা সরি তুমি যদি নর্মালটা জানো, তাহলে তুমি অ্যাবনর্মালটা পারবা। তো নর্মালটা যখন তোমার আয়ত্তে থাকবে, তুমি যদি কোশ্চেন আনকমনও আসে, তো অ্যাবনর্মালিটি লিখে দিলেও তুমি কিন্তু মোটামুটি একটা ছবি এঁকে দিলে, বা কোথায় অরিজিন হচ্ছে ফিজিওলজি মানে কি, প্যাথোলজি তোমার হচ্ছে ফিজিওলজির কোনো অ্যাবনর্মালিটি, তাহলে তুমি যদি কোনো রোগ সম্পর্কে চাই, বা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, হাইপোপিটুইটারিজম, তোমাদের যে টপিকগুলো আছে, সো সেক্ষেত্রে তুমি ওই নর্মালটা জানলে তুমি অ্যাবনর্মালটা হচ্ছে কোনোভাবে লিখতে পারবে। সো আশা করি তুমি ফিজিওলজি সম্পর্কে ধারণা পেয়েছো। আর এমসিকিউ এর ক্ষেত্রেও ওইটাই বলবো, যে তুমি কমপ্লিমেন্ট ধরে ধরে যদি পারো, 3-4 জন ফ্রেন্ড মিলে একদিন বসো, বসে কমপ্লিমেন্টটা নিয়ে সবাই মিলে হচ্ছে তোমরা একসাথে সলভ করে ফেলো। ও একজন গাইটন বের করতে পারো, বা একজন গাইড বের করতে, শুধু এমসিকিউ সলভ করার ক্ষেত্রে, আমি সবসময় পড়ার ক্ষেত্রে বলছি না, কারণ তুমি গাইটন পড়ে এখন কখনোই তোমার প্রিপারেশনটা ফুলফিল করতে পারবে না। তো একজন জাস্ট এমসিকিউ সলভ করার সময় গাইটনটা বের করো, আর একজন হচ্ছে কমপ্লিমেন্টটা রাখো, আর একজন গাইড রাখো। 3-4 জন মিলে বসে, 3 জনের বেশি যেন না হয়, তাহলে তখন অনেক কথাবার্তা গল্প গুজব হয়, যার কারণে আর পড়াটা হয়ে ওঠে না। 3-4 জন মিলে বসে 1 ঘন্টা বা 2 ঘন্টা টাইম নিয়ে এমসিকিউ সব শেষ করে ফেলতে পারো, তখন দেখবে যে ওই তোমার কোশ্চেন দেখার পরে তোমার কিন্তু সেগুলা মাথায় ঘুরবে, বা সেগুলো খুব ভালোভাবে তুমি অ্যান্সার করতে পারবে। আর কোশ্চেন আমি যতটা দেখেছি, এই মোটামুটি 20টার মধ্যে তোমাদের যেহেতু 10টা এসবিএ থাকবে, এসবিএ তো 10টার মধ্যে মোটামুটি 5-7টা তুমি প্রিভিয়াস কোশ্চেনই পেয়ে যাবে, নতুন 3-4টা থাকবে। আর এসবিএ তো তুমি মোটামুটি মোটামুটি শিওরই থাকবে। অপশন গুলো ভালো করে যদি পড়ো, অপশন পড়লেই মোটামুটি তোমার তুমি বুঝে যাবে যে তোমার স্পেসিফিক অ্যান্সারটা কি হবে। তো এইভাবে যদি করো, আর ভাইবার প্রিপারেশনের জন্য আমার ফিজিওলজি হচ্ছে, আমি যদি সব কোশ্চেন লাস্ট 10 ইয়ার্স না করে আমি যদি সবগুলো পড়ি, তাহলে মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যায়।
আর কার্ড কোশ্চেন তো তোমাদের অবশ্যই সাপ্লাই করা হবে তোমার ইসের ভাইবার আগে তো। ভাইবার নিয়ে কোনো টেনশন করার কিছু নয়, এখন আগে তোমার রিটেনটা পাস করতে হবে। রিটেনটা পাস করার জন্য আগে কমপ্লিমেন্ট করো। আচ্ছা, ধন্যবাদ। ফিজিওলজি নিয়ে খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছো। হ্যাঁ, ফিজিওলজিতে তুমি যেটা বলেছো এটা আমি খেয়াল করেছি, মানে আমাদের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো আমরা যদি একটু ফ্লো চার্ট আকারে দিই, কারণ টিচাররা এত বেশি করার সময় নেই। ফ্লো চার্ট আকারে যদি আমরা কোনো কিছু দিই তাহলে খুব বেশি আসলে সহজেই টিচাররা এটা ক্যাচ করতে পারে এবং নাম্বারও খুব ভালো দেয়। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি আমি, যেটা আমার হচ্ছে হ্যাঁ, অনেক না লিখে ডায়াগ্রামেটিক যদি প্রেজেন্টেশনটা হ্যাঁ, হয়, diagram-এ। আমার খুবই স্ট্রাকচার্ড একটা প্রেজেন্টেশন হয়, তাহলে ওটা কিন্তু স্যাররা অনেক মানে পছন্দ করে। কারণ সবাই অনেক মানে গাইডের কথা লিখে, মানে গাইডে যেভাবে লেখা আছে বইয়ের কথাগুলো লিখতে পারে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে আমি যে জিনিসটা বুঝি, মানে আমি ধরো আমার একটা ফ্রেন্ডকে বোঝানোর সময় বা আমাকে, তুমি আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলে, আমি তো তোমাকে বইয়ের মতো এরকম গদ বাঁধা ল্যাঙ্গুয়েজে বলবো না, আমি তো আমার মতো করে সোজা করে বলবো। তো আমি যখন লিখি আমার মনে হয় যে ওই আমি যেভাবে বুঝি ফলো ওইভাবেই করা লিখবো। উচিত। বইয়ের বই মুখস্থ করবো বা গাইড মুখস্থ করে বইয়ের কথা, ওই কঠিন কথাগুলো লিখবো, ওটা আসলে মানে মেন্টাল প্রেসার পড়ে, নিজেদের কাছে মনে হয় অনেক প্রেসার মনে হচ্ছে, বা আমি মনে করতে পারছি না, বা আমার ওই পরীক্ষার সময় মনে হয় যে আমি কেন মাথায় আসছে না। তো ওটা নিয়ে আমি যে কনসেপ্টটা আছে বা আমি যে কনসেপ্ট নিয়ে জিনিসটা বুঝি, ওইভাবে ডায়াগ্রামেটিক যদি আমি লিখি, সাথে একটা দুটো ছবি এঁকে দিই, মানে আশেপাশে একটা সেলের ছবি বা আমি যতটুকু বলেছি, তো একটা ছবি যদি রেলিভেন্ট একটা ছবি দিয়ে দিই, ধরো আহ, আমি যেমন আমার এবার কথাই বলি, যেমন আমার আসছিল ওই যে হাইপার থাইরয়েডিজম বা একটা সিরোসিস অফ লিভার, আমি সেখানে লিভার নর্মাল একটা ছবি আঁকছি, পাশে একটা বড় একটা ছবি এঁকে হালকা পাতলা একটু নডিউল নডিউল গোল গোল করে দিচ্ছি। এটাই আমার, কিন্তু এটা খুবই রেলিভেন্ট একটা ছবি আমার, যে অনেক প্র্যাকটিস করে করতে হয়েছে বিষয়টা এমন না। আবার গয়টার আসে, তোমাদেরও গয়টার আছে, তো তুমি সেখানে একটা নর্মাল থাইরয়েড রাখো, পাশে একটা অ্যারো চিহ্নতে বড় একটা থাইরয়েড দাও, তোমার গয়টার হয়ে গেল। জাস্ট এভাবে হচ্ছে তোমরা যদি প্র্যাকটিস করো এই টাইমে, আমার মনে হয় তোমরা খুবই ভালো মার্ক পাবে। এখানে একজন প্রশ্ন করেছে, আমরা প্রশ্নটা একটু নিচ্ছি। রিলিভেন্ট প্রশ্ন। আমাদের রিটেনের সময় কিন্তু ডেফিনেশন আসে যে পরীক্ষায়, যেমন অ্যাকশন পটেনশিয়াল, হোয়াট ইজ অ্যাকশন পটেনশিয়াল, হোয়াট ইজ গেইন, এরকম অনেকগুলো ডেফিনেশন আসে। তো এখানে একজন প্রশ্ন করেছে এই ডেফিনেশন গুলো কি আমরা গাইডের মতো লিখবো, নাকি হচ্ছে মানে গাইডের মতো দিতে কি নাম্বার কাটার চান্স আছে কিনা, যেহেতু ডেফিনেশন এক নাম্বারই থাকে এবং ডেফিনেশন লিখলে পুরোপুরি এক নাম্বারে দিবে, ভুল হলে কেটে দিবে, তাহলে এক্ষেত্রে গাইড থেকে লিখলে কোনো সমস্যা আছে কিনা? এক্ষেত্রে আমি যেটা বলবো, আমি যেটা ফলো করি সেটা বলি। আমি হচ্ছে যখন প্রফের সময়টা আসে, আমি সব ডেফিনিশন গুলো একটা খাতায় লিখে ফেলি। সেটা কোথা থেকে? লেকচার থেকে। কারণ আমার খাতা কাটবে আমার মেডিকেলের কেউ বা হচ্ছে অন্য মেডিকেলে যেতে পারে, সেটা আমি জানি না কোথায় যাবে, কিন্তু আমি যদি যেগুলা মানে গাইডে মনে হচ্ছে একটু কনফিউজিং, গাইডে একটু ভুল ভাল থাকতে পারে, মানে সবাই আমরা জানি গাইডে মোটামুটি একটু সমস্যা থাকে, কারণ এডিশন চেঞ্জ হয় তো আমাদের বইগুলোতে একটু মানে ডেফিনিশনে চেঞ্জ আসে। তো ও ক্ষেত্রে আমি সব থেকে সেফ সাইড যেটা মনে করি, তোমার লেকচারের সবগুলো একসাথে প্রিপেয়ার করে ফেলো। বা ভাইবার জন্য লাগবে, এখন যে তোমার টাইম নাই বা এখন করতে পারছো না, নো প্রবলেম, তুমি রিটেনের পরে ভাইবার সময় একসাথে কি করে ফেলো, একটা সিস্টেম আজকে করো আর পরের সিস্টেম পরের দিন করো, একসাথে লেকচারের ডেফিনিশন গুলো করে ফেলো। আর যদি অনেক টাইম থাকে বা তুমি যদি আসলেই খুব ভালো মার্ক পেতে চাও, তাহলে তুমি বই থেকে ডেফিনিশনটা লিখে ফেলতে পারো। কারণ আমি একটা জিনিস দেখেছি, গাইডে যে থাকে, গাইডের ডেফিনিশন গুলো থাকে বেশ চেঞ্জ করে দেয়। অনেক কঠিন থাকে। চেঞ্জ তুমি করে বইয়ে দেয়। দেখো, বইয়ে কিন্তু খুবই সিম্পল একটা ডেফিনিশন থাকে, তুমি ওটা বলবে। আর যদি তোমাকে বলে কোথা থেকে বলছো, লেকচার থেকে বলবে, বা হচ্ছে তুমি যদি বই থেকে আসলেই পড়ো বলবা যেটা বইয়ে আছে, তাহলে দেখবে কোনো সমস্যা হবে না। আর এই ডেফিনিশন যদি তুমি লেকচার থেকে লেখো বা বই থেকে ওই সিম্পলটাই লেখো, তাহলে তোমার কোনো মার্ক কাটা চান্স নাই। তবে এখানে আমি একটু অ্যাড করবো 1 মার্ক। তোমার 1 মার্ক, কিন্তু আমি এখানে ছোট্ট একটা ছবি আঁকার চেষ্টা করি 1 মার্কের জন্য, ছোট্ট একটা, হোয়াট ইজ ব্লাড। তুমি ব্লাডের ডেফিনিশনটা লিখলা, ব্লাডের ডেফিনিশনটা লিখার পরে আমি ওখানে কি করি, ওই যে আরবিসি ডব্লিউবিসি আর প্লেটলেট, জাস্ট প্লেটলেট একটা ডট দিই ছোটখাটো, একটা নিউট্রোফিল আঁকি, আর একটা ছোট্ট একটা তোমার আরবিসি আঁকি, এটা দিয়ে আমি ব্লাড সেল শেষ, এভাবে করার চেষ্টা করি আর কি। তো ওটা আমার 1 মার্কের হলেও যে তোমার ইমপ্রেশনটা ক্রিয়েট করবে, সেটা কিন্তু তোমাকে কখনোই খারাপ মার্ক, মানে তুমি খারাপ মার্ক পাবে না, তোমার ভালো মার্কই পাওয়ার সম্ভাবনা আছে যখন তুমি 1 মার্কের জন্য এতটুকু খাটবে। ঠিক আছে? তো ওই টাইম ম্যানেজ করে মোটামুটি এটা করতে তোমার আটার কোনো সম্ভব। তবে আমার মতে গাইড থেকে ডেফিনিশন গুলো না পড়ে লেকচার থেকে পড়াটাই অনেক সেফ সাইড মেনটেন করা। হ্যাঁ, আমরা ওদের এই বিষয়ের জন্য মানে ডেফিনেশন নিয়ে যেহেতু ম্যাক্সিমাম সমস্যা হয়, আমাদের সমস্যা হয়েছিল, এই কারণে স্পেশালি ফিজিওলজিতে বেশি সমস্যা করে ডেফিনেশন নিয়ে। সেই কারণে হচ্ছে আমরা ফিজিওলজির সবগুলা ডেফিনেশন, লেকচার, তারপর হচ্ছে গাইডন, জ্ঞানন, যেখানে যে ডেফিনেশন খুব ভালো করে দেওয়া আছে
সবগুলো ডেফিনেশন নিয়ে কিন্তু আমরা একটা পিডিএফ ওদেরকে দিয়েছি। যারা যারা এখানে এখনো পিডিএফটা কালেক্ট করো নাই, আমাদের থেকে এই পিডিএফটা খুব সুন্দর করে আমরা পিডিএফ কিন্তু গুছিয়ে দিয়েছি, ওটা কালেক্ট করে নিবা। এটা সিএমসি বিভিন্ন প্রফেসর যারা ছিল ওনাদের লেকচার থেকে কালেক্ট করেছি, ওটা কালেক্ট করে নিবা সবাই। আচ্ছা, এইবার এখন একটা বিষয় হচ্ছে আমাদের যে লাস্ট সাবজেক্ট যেটা বায়োকেমিস্ট্রি। আমরা আহ, তোমার পরে হয়তো আর কেউ বায়োকেমিস্ট্রিতে এখন পর্যন্ত অনার্স পায় নাই। তা আসলে বায়োকেমিস্ট্রি কিভাবে তুমি এই সাবজেক্টে অনার্স পেলা, এই অসাধ্য সাধন কিভাবে করলে একটু যদি জানাতা। বায়োকেমিস্ট্রি নিয়ে কথা হচ্ছে, ফিজিওলজি বায়োকেমিস্ট্রি মোটামুটি একই, কারণ আমরা জানি যে ফিজিওলজি বায়োকেমিস্ট্রি দুটাই কিন্তু আগে একসাথে ছিল, পরে সেটাকে আলাদা করে আলাদা সাব টপিক হিসেবে তোমার একটু আলাদা করা হয়েছে সাবজেক্ট হিসেবে। তো বায়োকেমিস্ট্রির যেটা হচ্ছে, এখানে কোনো শর্টকাট বা ওরকম কিছু নাই। ওই ফিজিওলজিতে আমি যেগুলো বললাম যে আমি কমপ্লিমেন্ট ধরে ধরে সব কোশ্চেনই পড়ে ফেলছি, একদম পুরো মুখস্থ করছি, একদম পুরো সবগুলা করার পরে ওইটা হচ্ছে আমি একটু ওখানেও কিছু আমি একটা ছবি আঁকার চেষ্টা করেছি। কারণ বায়োকেমিস্ট্রিতে আমার প্রথম টপিক গুলো কি, জেনারেল বায়োকেমিস্ট্রি থাকে, তারপরে হচ্ছে কার্বোহাইড্রেট থাকে, তারপরে হচ্ছে অ্যামিনো অ্যাসিড বা প্রোটিন থাকে, তারপরে ফ্যাট থাকে। তো ওই রিলেটেড যে কোশ্চেন গুলো আছে, আমি ওইখানে হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচারটা একটু দিয়েছি, কারণ আমরা সবাই ইন্টারমিডিয়েট থেকেই কিন্তু আমরা সবাই গ্লুকোজের স্ট্রাকচার পারি। গ্লুকোজের C6H12O6 সবাই জানি, এবং সেটার গাঠনিক যে স্ট্রাকচার সেটা কিন্তু আমরা জানি। তো গ্লুকোজ রিলেটেড যে কোশ্চেন গুলো আসছে, আমি ওখানে নীল কালিতে পুরো গ্লুকোজের যে গাঠনিক যে স্ট্রাকচার, অর্থাৎ স্ট্রাকচারাল যে ফর্মুলা, ওটা দিয়ে জাস্ট গ্লুকোজ লিখে দিয়েছি, এরকম আছে। তারপরে হচ্ছে আমার অ্যামিনো অ্যাসিড, আমার অ্যামিনো অ্যাসিড যে একটা জুটার আয়ন, আর অ্যামিনো অ্যাসিড যে আমার কার্বনের পাশে আমার একটা NH2 থাকে, একটা COOH থাকে, একটা R গ্রুপ থাকে, একটা H থাকে। এগুলো তো আমরা 11-12 থেকেই পড়েছি। তো আমি প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড থাকাকালীন আমি যখন এই কোশ্চেন গুলো আসে, আমি ওই 11-12 যেটা পড়েছি সেটা হচ্ছে দেওয়ার চেষ্টা করি। একটা অ্যামিনো অ্যাসিড লিখে দিই, সাথে সাথে আমি যদি ওই প্রোটিনের একটা পেপটাইড বন্ড দিয়ে আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি। আবার ফ্যাটের ক্ষেত্রেও সেটাই করেছি আমি, যে ফ্যাটের ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড একটা ছোট্ট একটা স্ট্রাকচারাল ছবি এঁকে দিয়েছি। তো ওটা দিলে আমার কি হলো, টিচাররা দেখলো যে না, মানে এই ছেলেটা বা আমার কথাই বলছি না, মানে যে লিখবে আর কি। তো ওটার ক্ষেত্রে মানে সে যে স্ট্রাকচারটা যে জানে বা সে যে আসলে প্রিপেয়ার্ড, ভালো কনফিডেন্ট, এটা কিন্তু আহ, তারা কিন্তু মনে করবে, এবং সেক্ষেত্রে তোমার ভালো মার্ক আসার সম্ভাবনা আছে। আবার আমরা যেমন ওই যে জেনেটিক্স যখন পড়ি, তখন কিন্তু আমাদের ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, তারপরে হচ্ছে আমার ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ছবি, RNA ছবি, এগুলো লাগে। তো ওইগুলো আমি বায়োকেমিস্ট্রিতে যখন আমাদের তো এগুলো মানে ট্যাপ মানে একদম পুরো পেট কোশ্চেন এগুলো আসবেই। তো এইগুলো হচ্ছে আমি মানে টার্মেও যখন দিয়েছি, টার্মে হচ্ছে একদম রং করে, বিভিন্ন কালারের রং করে হচ্ছে আমি এগুলো এঁকেছিলাম। এগুলো প্রিপেয়ার করা ছিল আমার মোটামুটি এই রাইবোজোমের ছবি, তারপর রাইবোজোমের মধ্যে যে আমার ডিএনএটা আসছে, আসার পরে সেটা যে আবার ওই যে ইয়া তিনটা চারটা যে এক্সিট, তারপরে হচ্ছে প্রিপেয়ার, এরকম APE এরকম বিভিন্ন আছে, এগুলো আমার মোটামুটি প্রিপেয়ার করা ছিল। সো ওগুলো হচ্ছে আমি একদম রং পেন্সিল দিয়ে এঁকে দিয়েছি আর কি। তো ওটা আঁকার পরে আমার কোশ্চেনটা হয়ে গেল, আমি ওখানে একটা ছবি দিয়ে দিলাম। আবার হচ্ছে আমার যে কোশ্চেন গুলো হচ্ছে আমার রেনাল রেনাল বায়োকেমিস্ট্রি বা হচ্ছে আমার যেগুলো হচ্ছে আমি সেল আঁকতে পারি, আমি ওই কোশ্চেন গুলো কিছু লিখি নাই। আমার এমন এমন কোশ্চেন আছে, আমি যে একটা কোশ্চেনের অ্যান্সার, বড় একটা কোশ্চেনের অ্যান্সার আছে, আমি শুধু বায়োকেমিস্ট্রিতে আমি শুধু সেলই আঁকছি। সেল এঁকে আমার যেখানে ট্রান্সপোর্ট হচ্ছে বা যা হচ্ছে ওই সেলের মধ্যে আমি আশেপাশে পুরা অ্যারো চিহ্ন দিয়ে ওইখানে হচ্ছে পুরো ডিসক্রাইব করে দিয়েছি আর কি, এরকম। তো বায়োকেমিস্ট্রির ক্ষেত্রেও আমার ওই একই সাজেশন থাকবে সবার প্রতি, যে তোমরা এখন হচ্ছে বায়োকেমিস্ট্রি কমপ্লিমেন্টে যা আছে টপিক ওয়াইজ সব পড়ে ফেলো, একদিনে ধরো 2টা বা 3টা সিস্টেম পড়ে ফেলো। পড়ার পরে এটা আর এখানে তুমি ABC পড়তে পারো, এখানে আমি মানে গাইড পড়তে পারো, সেটা সমস্যা নেই। তবে ABC পড়লে মোটামুটি তোমার ABC তে সবই খুব ভালোভাবে প্রিপেয়ার করা আছে। কোশ্চেন ব্যাংক অর্থাৎ কমপ্লিমেন্টটা পাশে রেখে তোমার কোশ্চেনটা দেখে দেখে বই থেকে প্রিপেয়ার করে ফেলতে পারো। আর ওই যে যে ছবি আছে বা রিলিভেন্ট, তুমি যদি ছবি আঁকতে পারো তাহলে তো আরো ভালো। মানে এখানে আসলে ছবিটা স্যারদের কাছে খুবই প্রিয়। আর যদি তুমি একটু মানে বুলেট পয়েন্ট দিয়ে একটু গোল গোল করে আসলে মার্ক করে দাও, তাহলে ওটা কিন্তু খুবই স্যারদের চোখে পড়ে। আর যখন চোখে পড়ে তখন কিন্তু তোমাকে মানে নর্মাল যে অ্যাভারেজ মার্ক সেটা দিবে না। স্যাররা হচ্ছে ওই যে একটু পড়ে দেখে, আর যখন পড়ে দেখবে আর তুমি একটু ABC থেকে ভালো কথাগুলোই লিখছো, একদম লেকচারের কথাগুলো লিখছো, তখন দেখবে খুবই ভালো মার্ক আসবে আর কি। আর এটার জন্য অবশ্যই ভাইভাতে খুব ভালো করতে হবে। তো ভাইভাতে ভালো করার এখানে ট্রিক্স হচ্ছে ABCটা ভালো করে পড়া। তোমার আর লিপিন কট, হার্পার্স যে বইগুলো আছে ওগুলো দরকারই নাই, আর ওইগুলো তোমার হচ্ছে গাইড পড়ারও দরকার নেই, তুমি জাস্ট শুধু ABCটা ভালো করে পড়ো। আর ABC যদি ভালো করে পড়ার সাথে সাথে তোমার ওই কমপ্লিমেন্ট কোশ্চেন গুলো সলভ করতে পারো, ওগুলো পড়লে মোটামুটি কমপ্লিমেন্টের পেছনে আমার
পসিবল ভাইভা কোশ্চেন কি হতে পারে, তোমার হচ্ছে কার্ড কোশ্চেনের রিলেটেড কি কোশ্চেন, এইগুলো কিন্তু মানে মোটামুটি আমি দেখেছি, আমিও পড়েছি যখন আমি ফার্স্ট প্রফ দিচ্ছিলাম, তখন কমপ্লিমেন্ট গুলো আছে, তো আমি ওটা ফলো করেছি। সো ওটা কিন্তু তোমরা দেখতে পারো। আর তোমার এই ডেফিনিশন ফিজিওলজিটা যেহেতু আমাদের এই তোমার মেডিকেল ওয়ার্ড ডায়েরি গ্রুপে দেওয়া আছে, তো বায়োকেমিস্ট্রিও হয়তো সামনে আসবে। সো স্টে কানেক্টেড। আচ্ছা, ধন্যবাদ। ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি আমাদের খুব সুন্দর করে যে দুইটা গাইডলাইন দিয়েছো। এখন আমাদের মোটামুটি আমরা আমাদের সেশনের লাস্টের দিকে চলে এসেছি। এখন আর দুইটা বিষয় জাস্ট একটু যদি কথা বলতে, সেটা হচ্ছে অসপি আমাদের একটা বড় একটা পয়েন্ট, এবং অসপিতে আমাদের দৌড়াদৌড়ি করতে হয়। তো মাথাও খুবই একটা অজগরল অবস্থা এখন অসপি কি বলতে। এখন লাস্ট হচ্ছে প্র্যাকটিক্যাল নিয়ে যদি একটু জাস্ট বলতেন, অসপি এবং প্র্যাকটিক্যাল। অসপি এবং প্র্যাকটিক্যাল। অসপির জন্য আমার অসপি যদি আমি অ্যানাটমির কথা চিন্তা করি, তো অসপি অ্যানাটমি কিন্তু অনেকগুলো স্টেশন থাকে, তো ওই ক্ষেত্রে আমরা অ্যানাটমিতে যে বোনস পড়েছি বা ভিসেরা পড়েছি, ওইগুলো একদম একটা ভালো কনসেপ্ট থাকা লাগবে সবার। আমরা অনেকেই মনে করি যে আমরা রিটেনের সময় আমরা মানে কোশ্চেন গুলাই পড়ে যাবো, কিছু পড়বো না। তো আমার দরকার নেই এখন আপাতত অসপি নিয়ে বেশি টেনশন করার দরকার নেই, কারণ আমরা রিটেন যে প্রিপারেশন নিচ্ছি, আমার যখন আমি কমপ্লিমেন্ট ধরে ধরে সব কোশ্চেন সলভ করে ফেলবো, আমার সব কনসেপ্ট মোটামুটি চলে আসবে মাথায়। তো ওইটা থেকে মোটামুটি অসপি গুলো কমন পড়ে যায়। তো এক্ষেত্রে আমার যখন আমি ভাইবার প্রিপারেশন নিব রিটেন শেষ হওয়ার পরে, তখন ভিসেরা গুলো খুব ভালোভাবে পড়তে হবে, কারণ আমার অ্যানাটমি, আর অ্যানাটমিতে তোমার বোনস পার্ট আর হচ্ছে তোমার ইয়ে সফট পার্টে আমার কিন্তু ভিসেরা গুলো দিয়েই কিন্তু অসপি থাকে। আর কিছু কিছু কোশ্চেন আছে, তো সেই কোশ্চেন গুলোর ক্ষেত্রে আমি হিস্টোলজিক্যাল ছবি যেগুলো বইয়ে আছে ওগুলো খুব ভালো করে দেখবো। আর আহ, সাধারণত আমার দত্ত স্যারের বই থেকে কোনো অস্তি আসে না, কারণ ওখানে ছবিটা খুব ভালো না। কিন্তু বিশ্রাম স্যারের বইগুলো আমি যখন একটা টপিক পড়বো, একটা সিস্টেম পড়বো, ছবিগুলো আমাকে ভালো করে দেখতে হবে। এবং তোমার যে লেকচারের যে ছবিগুলো অ্যাড করা আছে, তোমার কিন্তু পিডিএফ আছে, ওই লেকচারের পিডিএফ গুলা শুধু দেখবে কোন কোন ছবি ছিল, ছবির নিচে কি লিখছে, বা বইয়ে তোমার নিচে কি লেখা আছে। একটা ছবির নিচে তোমার একটু ছোট্টখাটো ডেসক্রিপশন দেওয়া থাকে তোমার একটা মেইন বইতে। তো ভাইবা যখন পড়বে, ভাইবার সময় অস্পির ওইগুলো পড়লে মোটামুটি হয়ে যায়। আর অস্পি রিলেটেড তোমার যে ইয়ে আছে, অস্পির জন্য তোমার কোন কোন টপিক গুলো পড়লে ভালো হয়, বা কোন কোন টপিক আমার অস্পিতে একদম পুরা রিপিটেডলি আসে, সেগুলো কিন্তু আমার সিএমইউ এর আন্ডারে আমার যেহেতু কমপ্লিমেন্টে সবই আছে, তো কমপ্লিমেন্টটা আমার মনে হয় যে তোমরা খুব ভালোভাবে এটা পড়তে পারো। আরেকটা বিষয় হচ্ছে ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি তোমার অস্পি আর প্র্যাকটিক্যাল। ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে আমি আচ্ছা আচ্ছা, একটা কথা যেটা আমি বলতে ভুলে গেছি, যে আমাদের অ্যানাটমিতে কিন্তু আমার প্র্যাকটিক্যালে হিস্টোলজি ছবি আঁকতে হয়, হিস্টোলজিক্যাল দুইটা স্লাইড দেখতে হয়, তারপরে হচ্ছে হিস্টোলজিক্যাল দুটা ছবি রাখতে হয়। তো হিস্টোলজির ক্ষেত্রে আমি কি করব, আমার মেডিকেল কলেজে, আমার তোমার মেডিকেল এটা কলেজে। মনে হয় এটা মনে হয় চেঞ্জ হয়ে গিয়েছে, এখন মনে হয় স্কুলেতে ছবি আঁকতে হয় না, এরকম একটা মনে হয় চেঞ্জ আসছে। ও আচ্ছা, তাহলে ওটা সরি, আমার ওইভাবে আমাদের জানা সময় নেই, এটা কিন্তু ছিল, এখন মনে হয় এটা আঁকতে হয় না স্কুলেতে, যেটা আমি যতটুকু জানি আর কি। হ্যাঁ, তাহলে তো তোমরা মানে মোটামুটি এখন বেঁচে গিয়েছে এটা। হ্যাঁ, মোটামুটি একটু বেঁচে গিয়েছে, তো ওটা একটু ভালো করে রং করে প্র্যাকটিস করতে হতো। আর সারফেস অ্যানাটমি বা হচ্ছে ডিসেকশন, এইগুলো সবই হচ্ছে ক্যাডাভারিক যে, ওগুলো তোমার নিজস্ব মেডিকেল কলেজে যে ক্যাডাভার আছে, যে স্লাইড গুলো আছে, ওগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে। সারফেস মার্কিং তোমাদের মেডিকেল কলেজে যার যার রেসপেক্টিভ মেডিকেল কলেজে যেগুলো পড়িয়েছে ওইগুলো পড়লে মোটামুটি হয়ে যায়, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। আর ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রির অস্পির ক্ষেত্রে বলবো, ফিজিওলজিতে আমার যে পোর্শন গুলো থাকে, অর্থাৎ ইলেকট্রোলাইট, বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে ইলেকট্রোলাইটের নর্মাল লেভেল গুলা কত, বা বিভিন্ন হরমোনের নর্মাল লেভেল কত, এটা খুব আসে। তারপরে হচ্ছে ফিজিওলজি বায়োকেমিস্ট্রি দুইটার ক্ষেত্রেই হচ্ছে আমার কিছু কিছু প্রসিডিউর থাকে, যেমন রিনিস টেস্ট কিভাবে আমরা করবো, তারপরে হচ্ছে আমার ব্লাডের যে ছোটখাটো যেসব টেস্ট আছে, যে হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের যে ছোটখাটো ইনস্ট্রুমেন্ট গুলো আছে, হিমোগ্লোবিনের যে ছোটখাটো আছে, বা ব্লাডের নর্মাল সেল লেভেল আছে, বা ছোটখাটো একটা সিনারিও দিল, সিনারিও বেস দুইটা তিনটা কোশ্চেন থাকতে পারে, তো ওটা যখন আমি রিটেন প্রিপারেশন নিব, ওটাতেই মোটামুটি হয়ে যায়। আর প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আমার কমপ্লিমেন্টে সবই হচ্ছে দেওয়া থাকে, আর মোটামুটি এগুলো থেকে মোটামুটি 50 to 60% মোটামুটি কমন পড়ে যায়, যদি আমরা ওই অসপি টপিক গুলো কমপ্লিমেন্ট থেকে একটু পড়ে যাই, ওটা হচ্ছে আমি বই থেকে একটু ছবিগুলো দেখে নিবো, লেকচার থেকে একটু ছবিগুলো দেখে নিবো, ওইগুলো মোটামুটি চলে আসে। আর বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে আমার হচ্ছে হিট কোয়াগুলেশন টেস্ট, তারপরে বেনেডিক্ট টেস্ট মাস্ট সবার জন্য একদম পুরো
পুরা ফরজ, মানে এটা পড়তেই হবে। এটা ইন্টারপ্রিটেশন একদম মুখস্থ থাকবে সবার, প্রসিডিউর গুলো মুখস্থ থাকবে। আর হচ্ছে তোমার তুমি কোন রিএজেন্ট ইউজ করতেছো, তোমার কালার চেঞ্জ কি হবে, এই কালারের ইন্টারপ্রিটেশন কি, তোমার কত লেভেলে এরকম হয়, প্রত্যেকটা আইডিয়া ভালোভাবে থাকতে হবে। কারণ এগুলো তোমাকে ভাইভাতেও জিজ্ঞেস করবে, আবার যখন প্র্যাকটিক্যালে স্যার ম্যাডামরা আসবে তারাও কিন্তু খুব ভালোভাবে চেক করবে। এর সাথে সাথে ডেইলি ইভেন্ট করতে তোমার ধরো হিট কোয়াগুলেশন টেস্ট, তুমি কার্বোহাইড্রেট সম্পর্কে হালকা পাতলা ধারণা রাখতে হবে। জেনারেল যে প্রপার্টি গুলো আছে, বা এখানে যেমন তোমার ওই নর্মাল এর মধ্যে ওসাজন ক্রিস্টাল কি, বা হচ্ছে তোমার কার্বোহাইড্রেটের এটা কি ওটা কি, জাস্ট সামান্য কোশ্চেন, ওটা তুমি এমনিতেই পারবে। যখন তুমি ভাইবার প্রিপারেশন নেবে বা রিটেন প্রিপারেশন সব পড়ে ফেলবে, দেখবে ওটা নিয়ে তোমার টেনশন করার তেমন কিছু নেই, তুমি নির্ধারিত টাইমের মধ্যেই শেষ করতে পারবে। আর অস্টি যে আমার সেকশনটা আছে কমপ্লিমেন্টারি, ওখানে কিন্তু আমার টপিক গুলো দেওয়া আছে। সো ভাইবার প্রিপারেশন নেওয়ার সময় টপিক গুলো ধরে ধরে আমি এবিসি থেকে মানে পুরো পেজটা যদি পড়ে ফেলি, তাহলে আমাকেও কিন্তু ওখানে আটকানোর কেউ নাই, ওখানে তুমি ইনশাল্লাহ শেষ করে আসতে পারবে। আর যে ক্লিনিক্যাল যে স্টেজ গুলো আছে একটা ডিজিজের, যেমন এক একটা ডিজিজের মোস্ট কমন ফিচার কি হতে পারে, তারপর হচ্ছে তোমার এই যেটা খুব মানে ভালো আমাদের মানে আন্ডারে আসে, সেটা হচ্ছে সিমিওর আন্ডারে যে জেরোফথালমিয়ার যে স্টেজ গুলো কি হতে পারে, এইগুলো একদম ভালোভাবে জানতে হবে। যে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন গুলো কি, স্টেজ গুলো কি, তো দু একটা সিমটম এবং নর্মাল লেভেল কত হতে পারে, এইগুলাই মোটামুটি ফিজিওলজি আর হচ্ছে তোমার সে বায়োকেমিস্ট্রি চলে আসার। অ্যানাটমির ক্ষেত্রে যেটা বললাম ভিসেরা বোনস, সাথে হিস্টোলজি হালকা পাতলা পড়তে হবে, কারণ আমার এখানে হিস্টোলজিক্যাল ফিগার থাকতে পারে। তুমি প্র্যাকটিক্যাল খাতায় যেটা লিখেছো ওই ছবিগুলো ভালো করে দেখো, তোমার লেকচারের ছবিগুলো দেখো, আর ওভারঅল তিনটা বইয়েরই ছবিগুলো ভালো করে দেখো, তাহলে দেখবে ওই ছবির নিচে যে ডেসক্রিপশন আছে ওই ডেসক্রিপশন গুলো পড়ো, তাহলে আই থিঙ্ক ইনশাল্লাহ তোমাদের অস্পিনে কোনো সমস্যা হবে না। আর ভাইবার ক্ষেত্রে তো অনেক কিছু বলার আছে, তো ওটা যদি তোমাদের প্রশ্ন থাকে করতে পারো, প্রবলেম। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছে যে এখন বোনস না পড়লেও হবে কিনা, মানে ভাইবার আগে পড়লে। এটা আমি যদি একটু বলি, আসলে বোনস থেকে বোনস এর জন্য দুইটা আলাদা করে কার্ড আছে, সুপ্রেক্স, ইনফ্লেক্স। হ্যাঁ, এই দুইটার মধ্যে কিছু প্রশ্ন আছে, যেগুলো প্রশ্ন আসে, যেমন কমপ্লিমেন্টে দেওয়া আছে যে নার্ভ সাপ্লাই, তারপর হচ্ছে মাসেল ইনসারশন, যেগুলো পরীক্ষা আসছে যেমন বাইসেপস, ট্রাইসেপস, কমন গুলো করতে হবে। এখন পুরো অ্যানাটমির যে বোনসটা ধরে কিভাবে ধরতে হয়, কি বলতে হয়, পুরোগুলো লাগবে না। এখন এটা আসলে ভাইবার জন্য অ্যানাটমিক প্রিপারেশনটা ভিন্ন, তাহলে এই পুরোটা জিনিস আসলে এখন লাগবে না। এটা আলাদা করে পড়ানোর জন্য একটা টাইম আছে, কারণ ভাইবার জন্য প্রায় অনেক দিন একটা খুব ভালো একটা গ্যাপ দেওয়া হয়, ওই টাইমে পড়া যায়। আচ্ছা, এখানে তাহলে মোটামুটি আজকে আমরা আমাদের সেশনে মোটামুটি আমরা আজকে শেষের পর্যায়ে। এখন কারো যদি কোনো স্পেসিফিক প্রশ্ন বাইরের কাছে থাকে, তাহলে তোমরা হ্যান্ড রেজ করতে পারো। যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারো, তাহলে তাকে আমি সুযোগ দিব প্রশ্ন করার। স্পেসিফিক যদি প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারো তোমরা। আর হ্যাঁ, সবাই হ্যান্ড রেজ করতে পারো। আর লাস্ট আমি যে কথাটা বলতে চাই, মানে যেটা আসলে মানে আমার সাজেশন বলতে পারো, সেটা হচ্ছে এই যে লাস্ট 2 সপ্তাহে তোমার হচ্ছে এখন মানে টেনশন হতাশা এগুলো কিছু নাই, কারণ তোমাদের স্টেজ সবাই পার করে আসে, আমরাও ছিলাম। তো মনে হয় যে আমি পাশ করতে পারবো কিনা, বা আমি শেষ করতে পারবো কিনা, টাইম ম্যানেজ করতে পারবো কিনা, তো এটা নিয়ে আসলে টেনশন বা হচ্ছে তোমার মাথা ঘামানোর কোনো কিছু নাই। তুমি দেখবা সবার সাথে তুমি যখন গো উইথ দ্য ফ্লো এটা মেনটেন করবে, তোমার তো হয়ে যাবে মোটামুটি। তুমি যদি একটু মানে কয়েকটা কোশ্চেন বা কয়েকটা জিনিস পড়ে যেতে নাও পারো, তো ওটা নিয়ে তুমি ভয় পেও না, দেখবে তুমি ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবে। তোমার যদি মোটামুটি কনফিডেন্স থাকে বা আগে একবার দুবার পড়া থাকে, তো পারবে। এখন যতটুকু পারো আগে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম শেষ করো, থার্ড টার্ম তো মোটামুটি পড়াই আছে। তো থার্ড টার্ম তুমি এখন না পড়লেও কোনো সমস্যা নেই, বাট ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মটা মাস্ট পড়ে যাও। পরীক্ষার আগে 2-3 দিনের সময় পাবা, তখন একটু থার্ড টার্মটা একবার চোখ বুলাই নাও, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম আবার চোখ বুলিয়ে নাও, তাহলে তোমার কিন্তু মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে, ওটা নিয়ে আর কোনো সমস্যা নেই। আর দয়া করে একটা জিনিস করবা, এখন লেখার একটু প্র্যাকটিস করো। মানে এতদিন তো আমরা পিডিএফ পড়লাম বা হচ্ছে ভাইবা দিলাম বা হচ্ছে আমরা এতদিন ট্যাবে পড়েছি, কিন্তু এখন আমার মনে হয় একটু যদি তুমি লেখার প্র্যাকটিস করো, অর্থাৎ তুমি বাম হাত দিয়ে বইয়ের পেজটা উল্টাও, ডান হাত দিয়ে পাশে টেবিলে হচ্ছে লিখো, তাহলে দেখবা সেটা তোমার ক্ষেত্রে অনেক ভালো হবে। তোমার হাতের লেখাও একটু ফ্লুয়েন্সি বাড়বে, স্পিডটাও বাড়বে, তোমার হাতের লেখা একটু ভালো হবে, ফ্রেশনেসটা কাজ করবে, ঠিক আছে? ওইটা তুমি ফলো করতে পারো। আর এখন আমার যেটা থাকবে শেষ সময় এসে, তোমার এই বোনস ভিসেরা এগুলো নিয়ে কোনো দরকার নেই। তোমার যে কোশ্চেন গুলো যেগুলো আছে, যেমন ব্রাকিয়াল প্লেক্সাস, এগুলো তো পড়তে হবে এক্সট্রিমিটি থেকে, এগুলো তো তোমার আর মানে একদম ট্যাগ কোশ্চেন, এগুলো তোমার একদম আর লাগবে না, ঠিক আছে? তোমার কমপ্লিমেন্ট ধরে ধরে যে কোশ্চেন গুলো আছে সেগুলো পড়ে ফেলতে পারো। আর সাথে হচ্ছে তোমরা
মানে মোটামুটি তোমাদের এখন যারা কেউ মানে জ্বর বা ঠান্ডা ডেঙ্গু এই জিনিসগুলো যাতে কারণ না হয়, একটু মানে হেলদি থাকার চেষ্টা করো। কারণ শেষ সময় এসে যদি তুমি মানে ভয়ে বা হচ্ছে তোমার কোনো জ্বর বা এরকম অসুস্থতার কারণে আহ ঠিক করতে আমরা সুস্থ না থাকো, তাহলে তো তুমি ভালো রেজাল্ট করতে পারবে। তো ও ক্ষেত্রে আমি বলবো তোমার সবাই একটু সাবধানে থাকবে, লেখাপড়া ভালো করে করো। আর হচ্ছে কোনো সমস্যা হলে তোমরা আমাদেরকে জিজ্ঞেস করতে পারো। তারপরে তোমাদের এই মেডিকেল ওয়ার্ড ডায়েরিটা আছে, এখানে তুমি পোস্ট করতে পারো বা ভাইয়াদের ইনবক্স করতে পারো, কোনো সমস্যা নেই, সবাই তোমাদের পাশে আছে, ঠিক আছে? সো হোপ ফর দ্য বেস্ট। তো ধন্যবাদ আজকে যারা সবাই আমাদের সাথে ছিল। আর বাজিদকে স্পেশাল ভাবে ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। কারো আশা করি কোনো প্রশ্ন নেই, যদি প্রশ্ন থাকে আমরা 2 মিনিট সময় দিচ্ছি, একটা তোমরা যদি কোশ্চেন প্রশ্ন মনে থাকে। হয় এসেছে, একটা কোশ্চেন মনে হয় লাস্টে এসেছে একজন হ্যাঁ থার্ড হ্যাঁ হ্যাঁ, টার্ম। এটা প্রশ্ন করেছে, আমি একটু দেখি। থার্ড টার্মের পর আমার তেমন কিছু পড়া আগায় নাই, এখন পড়লে কি সম্ভব? তার কিন্তু এখন কোনো পড়ানোর সময় আছে, সম্ভব কিনা একটু বলো। ওয়াই নট? আমরা দেখেছি মানে অনেকে এমন আছে যে মানে পরীক্ষার আগের তোমরা দিন পড়ে হয়ে মোটিভেশনাল গেছে। মোটিভেশনাল তো বিভিন্ন জিনিস দেখেছো, যেমন কেএফসি যখন খুললো তখন কেএফসির যিনি প্রতিষ্ঠাতা তখন তিনি তো একদম বুড়া, আমাদের দেশে অনুযায়ী একদম বাদের খাতায় চলে গেছে, 65 ইয়ার্স। বা আমরা যখন হচ্ছে বিভিন্ন জায়গায় দেখি যে একদম শেষ সময় এসেও অনেকে কিন্তু একদম কাম ব্যাক করতে পারে। তো থার্ড টার্ম তো তোমার মোটামুটি পড়াই আছে ভাইয়া, তো ওটা নিয়ে তোমার এখন টেনশন করার দরকার নেই। ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম তুমি আগাইতে থাকো, মানে তুমি আগাচ্ছে না বলে এমন না। আমরা অনেকে ফার্স্ট লার্নার আছি, অনেকে স্লো লার্নার আছে। স্লো লার্নাররা যে মানে কিছুই পারবে না বিষয়টা এমন না, বা তাদের হবে না এমনটা না, আমি নিজেও স্লো লার্নার, সো এটা কোনো ব্যাপার না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি যেটা বলবো, তুমি ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম এখন কমপ্লিমেন্ট ধরে ধরে আগাও। গাইড, তারপরে হচ্ছে মেইন বই পড়া বাদ দিয়ে কমপ্লিমেন্ট তোমার হচ্ছে ইয়া করো, কমপ্লিমেন্টের কোশ্চেন ধরে ধরে গাইড থেকে বা মেইন বই থেকে শুধু অ্যান্সারটা করে প্রিপেয়ার করে ফেলো। আর অ্যানাটমির জন্য ছবি আঁকো, ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রির জন্য স্পেসিফিক অ্যান্সারটা পড়ো। তাহলে দেখবা মানে যতটুকু পারো, এখনো 2 সপ্তাহ আছে। সো আর ডোন্ট বি ডিপ্রেসড, ইনশাল্লাহ পারবে। ইনশাল্লাহ। আশা করি তোমাদের যারা এখানে আজকে সেশনে আমাদের সাথে ছিল, অল্প হলেও তোমাদের জন্য আমাদের সেশন তোমাদের উপকারে আসবে। আশা করি তোমরাও বাজিতের কথাগুলো ফলো করে একটা প্রপে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। মেডিকেল ওয়ার্ড ডায়েরি, তোমরা জানো মেডিকেল ওয়ার্ড ডায়েরি থেকে গ্রুপ খোলা হয়েছে, গ্রুপের মধ্যে তোমরা আছো অলরেডি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় শেয়ার করতেছি, এবং হচ্ছে তোমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারো। যে কেউ তোমাদের জন্য অলওয়েজ আমরা আছি। আমরা অলওয়েজ তোমাদের জন্য যে কোনো বিষয়ে, যে কোনো সাবজেক্টে, যে কোনো টপিকে, যে কোনো প্রশ্নে তোমাদের জন্য আমরা আনসার দেওয়ার জন্য উন্মুক্ত। আর ক্লিনিক্যাল নিয়ে অনেকে অনেক বেশি চিন্তা করতেছো যে ক্লিনিক্যাল তুমি ফার্স্ট ইয়ার এখনো ক্লিনিক্যাল প্রশ্ন পারবা কিনা। দেখো, ক্লিনিক্যাল নিয়ে আমি শুধু একটাই কথা বলতে চাই, তোমার ঘরে আশেপাশে যেই রুগীগুলো বেশি, তোমাকে সেই রুগীর ক্লিনিক্যাল দিবে। কি বেশি? ডায়াবেটিস বেশি, থাইরয়েডের রুগী বেশি। ডায়াবেটিস থাইরয়েড এই দুইটা থেকে অবশ্যই আসবে পরীক্ষার প্রশ্ন, ক্লিনিক্যাল। তাহলে তুমি এগুলো পরীক্ষার জন্য পারবা আশা করি। তুমি এগুলো পড়ে আসছো, ফিচার গুলো পড়ে আসছো, তোমাকে ফিচার দেওয়া থাকবে। ফিচার গুলো থেকে তোমাকে বলবো যে এটা কি ডিজিজ, ডায়াবেটিস, ইনভেস্টিগেশন লিখো। তুমি ইনভেস্টিগেশন অনেক সুন্দর করে পড়েছো, এগুলো বলবা। অত বেশি আসলে প্যানিক হওয়ার কিছু নাই। এখানে একজন প্রশ্ন করেছে, শুরুর দিকে না বোঝার কারণে পিএল এর একটা বড় সময় একটা পার্টিকুলার সাবজেক্টের পেছনে ব্যয় হয়ে গেছে ইতিমধ্যে। এখন এসে খেয়াল করলাম বাকি 2টো সাবজেক্টের জন্য রিমেইনিং টাইমটা অনেক কম। বিগত বছরের প্রব টার্ম সব কোয়েশ্চেন সলভ করার মতো সময় নেই। এক্ষেত্রে কি পরামর্শ দিবেন? লিস্ট কোন কোয়েশ্চেন গুলো সলভ করার পরামর্শ দিবেন প্রব টার্ম এর কোয়েশ্চেন গুলো? একদম প্রশ্ন করেছি, এটা একটু যদি আনসার ছোট করে। তাহলে তুমি বললা যে হচ্ছে তোমার একটা টপিকের উপর বা একটা সাবজেক্টের উপর তোমার হচ্ছে তোমার টাইম চলে গেছে, তবে এখন তুমি দেখো, এখন কিন্তু তোমার আজকে 24 তারিখ, তোমার 8 তারিখে প্রব শুরু, তার মানে এখনো তোমার 2 সপ্তাহ আছে। তো তুমি 2 সপ্তাহের মধ্যে একটা সাবজেক্ট যেটা তুমি ফার্স্ট পরীক্ষা হবে, ফার্স্ট পরীক্ষা মেবি অ্যানাটমি। তো অ্যানাটমি যদি পড়ে থাকো তাহলে অ্যানাটমি, আর এখন যদি পড়ে শেষ করো অ্যানাটমি, আমি জানি না তুমি কোনটা পড়েছো, এটা মেনশন করো নাই। তো অ্যানাটমি হচ্ছে তুমি লাস্টে পড়ো, তাহলে এখন বাকি যে দুটো আছে 5 দিন 5 দিন বা 10 দিন রাখো হাতে। 5 দিনে একদম দিন রাত তুমি ওই সাবজেক্টের উপর দাও, নেক্সট 5 দিন তুমি ওই আরেকটা সাবজেক্টের উপর দাও। এক্ষেত্রে আমি বলবো তুমি তোমার মেডিকেল কলেজ, তোমার আশেপাশের যে মেডিকেল গুলো আছে অর্থাৎ সিএমসি, তারপর তুমি কোন মেডিকেল কলেজ সেটাও মেনশন করা নাই, আমি সরি আমি জানি না। তাহলে তুমি আমাদের এই টার্মের কোশ্চেন গুলো যদি একটু ফলো করো, আর হচ্ছে লাস্ট 10 ইয়ার্স, এই এক্ষেত্রে আমি বলবো তুমি তাহলে লাস্ট 5 ইয়ার্স থেকে লাস্ট 10 ইয়ার্স গুলো পড়ো, এবং কমন কোশ্চেন গুলো পড়ো, মানে যেগুলো সিইউতে অনেক বেশি বার আসে ওইগুলো যদি পড়ো, তাহলে তোমার কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আর ভাইয়া মানে
তোমাদের মামুন ভাই যেটা বললো যে ক্লিনিক্যাল তোমার খুব কমন গুলো আসবে, আমি শুধু অ্যানাটমির ক্ষেত্রে বলেছি, ওটা কিন্তু তিনটা ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? যে নর্মাল যেগুলো আছে যেমন ডায়াবেটিস, থাইরয়েড যে প্রবলেম গুলো আছে, তারপরে পিটুইটারি যে সমস্যাগুলো আছে, এই জিনিসগুলোই মোটামুটি আসবে তোমার একদম কমন টপিক। তুমি ওইগুলোই অ্যান্সার করতে পারবে, কোনো ভয় নেই ওটা নিয়ে। তোমার মানে তুমি যেগুলো জানো না সেগুলো কখনো আসবে না। তো আমাদের মানে ফাইনাল প্রফ আর ফার্স্ট প্রফ এক না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই মানে কমন পাবে, এটা মোটামুটি শিওর থাকো। শুধু একটু কনফিডেন্স রাখো, মনে মনে থাকো যে সব পারবা ইনশাল্লাহ। এই কনফিডেন্সটা যদি থাকে তাহলে দেখবা তুমি প্রিপারেশন যদি একটু কমও হয়, মানে যারা অনেক ভালো প্রিপারেশন নিয়েছে তাদের তুলনায় তোমার অনেক কম, কিন্তু তুমি কনফিডেন্ট থাকো। আর আমি যেগুলো বললাম, একটু ছবি আঁকো বা একটু ভালো করে ফলো করো, ডেকোরেশনটা যদি ভালো থাকে খাতার, তাহলে ইনশাল্লাহ তোমার খারাপ হবে না। খুব ভালোভাবে এটা পার করে আসতে পারবে ইনশাল্লাহ। আশা করি আমার অ্যান্সারটা ইনশাল্লাহ পেয়েছো। আশা করি তুমি আনসার পেয়েছো যে প্রশ্ন করেছো। তো তোমাদের সবার জন্য আসলে শুভকামনা। আর যদি ফার্দার এই সেশনের পরেও কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা গ্রুপে, তোমাদের জন্য যে রিপিট রেসপন্স ফার্স্ট ফর যে গ্রুপটা খোলা হয়েছে ওইখানে প্রশ্ন করবা, আমরা আনসার দিব। অনেকজন আছে তোমাদের আনসার দেওয়ার জন্য। কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই, কোনো অধৈর্য হওয়ার কোনো বিষয় নেই, কষ্ট পেও না তুমি, চেষ্টা করো, তোমার অনেক সময় আছে। একজন প্রশ্ন করেছে, আচ্ছা আমরা এই লাস্ট প্রশ্নটা নিচ্ছি আর এটা প্রশ্নটা নিয়েই আমরা শেষ করে দিব। শুধু সিইউ কোয়েশ্চন প্রায়োরিটি দিলে কি হবে এখন, মানে এই যে সময়টা সিইউ পড়লে হবে কিনা? হ্যাঁ, তুমি যেটা বললা, আহ, তুমি যদি কোশ্চেন ব্যাংক ফলো করো, তোমার কোশ্চেন ব্যাংকে হচ্ছে সব সিইউ কোশ্চেন কিন্তু আছে, হ্যাঁ। আমি জানি না তোমার এখন প্রিপারেশন লেভেল কতটুকু আছে, তবে এখন তুমি কমপ্লিমেন্ট ধরে ধরে, আমি বারবার যেটা কথাটা বারবার বলছি, কমপ্লিমেন্ট ধরে ধরে তুমি এগিয়ে যাও, এটা দিলেই হবে তোমার। সিইউ তে যে কোশ্চেন গুলো আসছে সেগুলো কিন্তু অন্য মেডিকেলেও আসছে, তুমি দেখো মানে গাইডে যদি দেখো একই কোশ্চেন, মানে তোমার এমন না যে গাইডে সব কোশ্চেন পড়া লাগতেছে। তুমি যেটা বললাম, কমপ্লিমেন্ট ধরে আগাও, তাহলে ইনশাল্লাহ 100% না হলেও অ্যাটলিস্ট 90% তুমি কমন পাবে, এটা মোটামুটি মানে আমার কাছে মনে হয় শিওর আর কি, ঠিক আছে? কমপ্লিমেন্ট ধরে ধরে একদম আগাও, তোমার আর কিছু দরকার নেই। তোমার গাইডে কোন ডিউতে আসছে আর ইউতে আসছে আর কোথায় আসছে দরকার নেই, কমপ্লিমেন্ট ধরে আগাও। কমপ্লিমেন্ট থেকে কোশ্চেন দেখে অ্যান্সার গুলো পড়ে ফেলো গাইড থেকে বা মেইন বই থেকে, তুমি যেটাতে কমফোর্টেবল আছে সেটা করো, ইনশাল্লাহ তোমার শেষ হয়ে যাবে। তবে কমপ্লিমেন্টটা ফলো করবা, এটা আমার মানে একদম মানে আর্নেস্ট একটা রিকোয়েস্ট। কমপ্লিমেন্ট ফলো করো, ওখান থেকে সব সব কমন পাবা ইনশাল্লাহ। আর যদি কমন নাও পাও, টপিক কমন পাবা। টপিক কমন পাবা, ওই কোর্স রিলেটেড টপিক কমন। তো ভালো করো। ইনশাল্লাহ আজকে আমাদের সেশন মোটামুটি আমরা শেষের দিকে, আমরা এখনই আসলে শেষ করে দিব, সময় নাই। আসলে কিছু বলতে চেয়েও হয়নি, রবীন্দ্রনাথের যে ছোট গল্পের মতো শেষ হয়ে হইলো না শেষ। যাই হোক, তোমাদের আজকে আমরা আর প্রশ্ন নিচ্ছি না, তোমাদের যে প্রশ্ন থাকবে তোমরা গ্রুপে করবা। আর বাইজুদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে সমস্যা নেই, গ্রুপে করবা, আমরা তার কাছে পৌঁছে দিব এবং তোমাদের কাছে আনসার আমরা পৌঁছে দিব, সমস্যা নেই। তো আমাদের আজকের সেশনে তোমরা যারা জয়েন হয়েছো তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমি বাজিদকে আসলে আবার ধন্যবাদ দিচ্ছি যে আমাদের আজকে তার মূল্যবান যে সময়টুকু দেওয়ার জন্য। তো ধন্যবাদ। বাজিদ যদি কিছু অ্যাড করতে চাও বা বলতে চাও। আমার এক্ষেত্রে আর তেমন কি অনেক কথা বলে ফেলেছি অলরেডি। তো লাস্টলি আমি যেটা বলবো, সবাই কনফিডেন্ট থাকো। ভয় ভীতি এগুলার আসলে কোনো ইয়া নেই। একটা সময় দেখবা যে ভয় ভীতি বা এগুলা এই জিনিসগুলো আমাদের খুব মানে তাড়া করে বেড়ায়, কিন্তু একটা সময় কি দেখা যায় এগুলো আসলে খুবই লাইট ছিল আমাদের ক্ষেত্রে। ওই নির্দিষ্ট মোমেন্টের জন্য মনে হয়েছে যে আমাদের অনেক বেশি প্রেশার, কিন্তু আলটিমেটলি দেখবা তুমি এগুলো মানে যে কেউ কাটিয়ে উঠতে পারবে। আর এখন যতটুকু প্রিপারেশন নিচ্ছ, একটু স্পিড আপ করো, একটু কষ্ট করো। তোমার লাস্ট এই 14 দিন বা লাস্ট 15 দিন যা আছে, এই কদিন একটু কষ্ট করো, একটু খাটো, দেখবে অনেক ভালো একটা রেজাল্ট হবে। আর সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা। সবাই পাস করো, সবাই ভালো রেজাল্ট করো। আর যারা অনেক ভালো করবা তাদের তো মানে আরো, তাদের হয়তো এই সময় এক সময় এখানে সেশন নেওয়ার জন্য আর কল করা হবে, বা তোমাদের সাথেও যেন আবার পরে দেখা হয়, তোমাদের নিয়েও যেন আমরা গর্ববোধ করতে পারি, সেই শুভকামনায় আজকে এখানে তোমার শেষ করছি। ধন্যবাদ বাজিদকে। আজকে তাহলে আমরা আমাদের সেশনটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।